দুইটা ছেলেকে একটা রুমের ভেতরে বেঁধে রাখা হয়েছে। ছেলে দুটোর চারপাশ ঘিরে বেশ কয়েকজন মাফিয়ার ছেলেপেলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রুমটাতে হালকা আলো আছে, বেশ ঠান্ডা আছে রুমের ভেতরটাতে। এক কথায় যাকে স্যাঁতসেঁতে পরিবেশ বলে। ছেলেগুলোকে কোনো প্রকার টর্চার করা হয়নি, কারণ মাফিয়াদের বস এখনো আসেনি। ছেলে দুটোকে বেঁধে রাখা হয়েছে, তারপরেও ওদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। এক পর্যায়ে একটা ছেলে মাফিয়াদের বলে ওঠে, এই যে আমাদের চারপাশের চামচারা, তোদেরকে তো দেখছি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছে। দেখ আমরা কত আরামে বসে আছি, আর তোরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছিস। এই কথা শুনে সজীবের চোখ দুইটা রাগে লাল হয়ে যায়। ছেলেটার কলার ধরে উঁচু করে ফেলে। এই কুত্তার বাচ্চা, কি বললি তুই? তোদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এখানে দাঁড় করিয়ে রেখেছে? আরে আমাদের মাহফুজ বসের জন্য তো আমরা সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারি, প্রয়োজনে জীবন দিতেও পারি। আর আমাদের বস তোদের আদর করে রাখতে বলেছে, তাই এতক্ষণ ঠিক আছিস তোরা, না হলে তোদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। কলা ধরে উঁচু করার ফলে ছেলেটার গলা আটকে যায়। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কাঁচতে কাঁচতে বলে, আরে ভাই আমার কালারটা ছেড়ে দাও, দম নিতে পারছি না, মেরে ফেলবে নাকি আমাকে? হ্যাঁ, তোকে আজকে মেরেই ফেলবো। তোদের মতো কুত্তাগুলোর এই দেশে কোনো ঠাঁই নাই। বলে আরো জোরে কলার চেপে ধরে। এদিকে ছেলেটির গলা আটকে যাওয়ার কারণে চোখ দুটো বড় বড় হয়ে যায় আর কাঁচতে থাকে। পাশের ছেলেপেলেরা এই কাণ্ড থেকে তাড়াতাড়ি দুইজনকেই ছাড়িয়ে নেয়। ছেলেটার গলা আলগা হলে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তখনই রুমের ভেতরে মাহফুজের সাথে দুজন লোক প্রবেশ করে। সবার পুরো শরীরে কালো কাপড় দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো খোলা আছে। ওদেরকে দেখলেই যে কোনো স্বাভাবিক মানুষ ভয়ে কেঁপে উঠবে। তিনজনের রুমে ঢোকার পরই সবাই দুটো ছেলেকে খালি করে দিল। সজীব এগিয়ে গিয়ে তিনজনের সামনে দাঁড়ায়। সজীবের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। বস, আপনি এক্ষুনি হুকুম দিন, এই কুত্তাগুলোকে খতম করে দেই। ওরা জীবনেও ঠিক হবে না। ওরা আবার বলে কিনা আপনি আমাদেরকে ওদের চামচা করে রেখেছেন এখানে। রাগে সজীবের পুরো শরীর কাঁপতে লাগলো। সজীব হলো মাহফুজের ডান হাত। সজীব মাহফুজকে প্রচণ্ড ভক্তি করে, কারণ মাহফুজ কোনো অন্যায় কাজ করে না আর নিজের দলকে সবসময় ভালো উপদেশ দেয়। সজীবের দিকে তাকিয়ে দেখি ওর রাগে শরীর কাঁপছে। তারপর ওর কাঁধে হাত রাখলাম। আয় সজীব, এত রেগে আছিস কেন? আরে এই কুকুরগুলোকে আমার হাতে ছেড়ে দে। আমার কথা মতো ওদেরকে এখানে নিয়ে এসেছিস, এখন বাকিটা আমার উপর ছেড়ে দে। তারপর আমার ডান পাশে থাকা তাহসিনের দিকে তাকালাম। তাহসিন হলো আমার ছোটবেলার জীবনসঙ্গী, ওকে ছাড়া কখনো থাকি নাই আমি। মাহফুজ, তুই আমাকে কিছু বলবি? হ্যাঁ রে, কিছু বলার জন্যই তো তোর দিকে তাকালাম। তুই গিয়ে এক বালতি পানি আর একটা রড গরম করে নিয়ে আয়। ওই দুইটাকে একটু জামাই আদর করানো লাগবে। হ্যাঁ তুই থাক, আমি গিয়ে নিয়ে আসছি। তাহসিন গরম পানি আর রড আনতে চলে যায়। মাহফুজ সামনে গিয়ে ছেলে দুটোর পাশে বসে। তারপর ওদেরকে একটু ভালো করে দেখে নেয়। কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার শহরে থেকে নিরীহ জনগণের উপরে হামলার প্ল্যান করার? হা, এটা তোর শহর? আমাকে হাসালি রে। ওই তুই ক্যাডা রে, আমাকে জ্ঞান দিতে আসছিস? আরে আমি এই যার আন্ডারে কাজ করি তার পাওয়া সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আর তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? তুই ক্যাডা যে তোকে ভয় পেতে হবে? আমার পরিচয় যদি তুই শুনিস তাহলে কোনো শাস্তি দেওয়ার আগেই মারা পড়বি। এখন আগে বল, কার কথা মতো শহরে বোমা ফিট করে রেখেছিলি? সেটা তোকে বলতে যাব কোন দুঃখে রে? মরে গেলেও তো আমাদের বসের ব্যাপারে জানতে পারবি না। কথা বলার আগেই তাহসিন গরম পানি আর রড নিয়ে আসলো। ছেলেটার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। এবার দেখি তুই তোর বাবাকে কতটা ভালোবাসিস, জীবন দিতে পারিস কিনা। গরম রডটা হাতে নিয়ে দুইটা পায়ের উপর সজোরে বাড়ি মারলাম। সাথে সাথে মট করে হাড় ভাঙার শব্দ হলো। ছেলেগুলো ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো। তাহসিন এসে দুটোর মুখ চক টেপ দিয়ে আটকে দিল। ওদের চোখ মুখ পুরো লাল টকটকে হয়ে গেল। এবার তো বলবি যে কে তোদের লিড দিয়েছিল, নাকি তাও বলবি না? ছেলে দুটো করুণ সুরে মাহফুজের দিকে তাকায় আর ইশারা করে কস্টেপ খুলে দিতে। তাহসিন গিয়ে কস্টেপ খুলে দেয়। আমাদেরকে আর মারবেন না, আমাদের ভুল হয়ে গেছে। সত্যি আমরা বসের ব্যাপারে কিছুই জানি না, তাকে আমরা কখনো দেখিই নাই। সে শুধু আমাদের ফোন করে কাজের কথা বলে আর কাজ শেষে টাকা দেয়, তাছাড়া আমরা কিছুই জানি না। ওদের কথা শুনে শরীরের রক্ত গরম হয়ে গেল। তাহলে তোরা বলবি না, তাই তো? আচ্ছা, এবার ব্যবস্থা তাহলে ভালো করেই নিতে হবে। গরম পানি নিয়ে দুইটার গায়ে ছুঁড়ে মারলাম। সাথে সাথে ওদের চামড়া পুড়ে গায়ের সাথে বসে গেল, আর দুইটাই গলাকাটা মুরগির মতো লাফাতে লাগলো। এখনও যদি না বলিস তাহলে এর থেকে আরও ভয়ঙ্কর শাস্তি দিব তোদের।
আপনার দুটা পায়ে পড়ি, আমাদেরকে মারবেন না। আমরা যা জানি সবই বলে দিচ্ছি। আমাদেরকে রাজ বস লিভ দেয়। রাজ এই পুরো শহরটাকে শেষ করতে চায়। রাজই আমাদেরকে বোমা ফিট করতে বলেছিল। থাক, যা জানার জেনে নিয়েছি। তোদের এখন আর বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই, কারণ তোরা ছাড়া পেয়ে আবার এই কাজে নেমে পড়বি। আর তোদেরকে মেরে আমার হাত নষ্ট করব না। আমার নাম শুনলেই তোরা হারামে মারা যাবি। মুখ থেকে মাস্কটা খুলে ফেললাম। এই দেখ, আমি হলাম সেই মাফিয়া মাহফুজ মাহমুদ, যার নাম শুনলে পুরো দেশ কাঁপে। ছেলে দুটো মাহফুজের মুখ থেকে নামটা শোনার পর চোখ বড় বড় করে ফেলে আর সেখানেই মারা যায়। এই সজীব, তুই এদের লাশগুলোকে টুকরো টুকরো করে অস্তিত্ব বিলীন করে দিবি। আমি রাজের অস্তিত্ব বিলীন করব। তারপর উঠে রুমের বাইরে চলে আসলাম। তখনই তাহসিন সামনে আসলো। মাহফুজ, আমাদের এখন শহরে যেতে হবে। মন্ত্রিসভায় তোর জন্য কেউ অপেক্ষা করছে। আমার জন্য আবার কে অপেক্ষা করবে এই অসময়ে? সবাইকে তো আমি এই সময় আসতে নিষেধ করে দিয়েছি। আচ্ছা চল, দেখা যাক কে এসেছে। তারপর তাহসিনের সাথে মন্ত্রী সবাই চলে গেলাম। স্টাফরা আমাকে ভিআইপি রুমে নিয়ে গেল। দরজা খুলে ভিতরে ঢুকতেই কেউ আমার কান টেনে ধরলো। পাশে তাকিয়ে দেখি আম্মু। সাথে সাথে আম্মুকে কোলে তুলে নিলাম। এই আম্মু, কেমন আছো তুমি? এই পাগল, কি করছিস তুই? আমি পড়ে যাব তো। তোমার ছেলেকে তোমাকে ফেলে দেওয়ার জন্য কোলে নিয়েছে নাকি? অনেক দিন পর তুমি আমার কাছে এসেছো। আমি তো দেশের মন্ত্রী হয়েছি, কিন্তু তোমার কাছে তো সেই ছোট্ট বাচ্চাই থেকে গেছি। পাগলটা বলে কি দেখো তো। আরে কোনো বাবা মায়ের কাছেই তার সন্তান বড় হয় না, সব সময় ছোট থেকে যায়। দেখে এখন আমাকে নিচে নামিয়ে দে। আম্মুকে কোল থেকে নিচে নামিয়ে দিলাম। কি রে তাহসিন, তুই কেমন আছিস? তোদের দুজনকে কতদিন পরে দেখলাম। আন্টি, অনেক ভালো আছি আমি, কিন্তু যারা এতিম তারা বেশি দিন ভালো থাকে না। তাহসিন, এবার কিন্তু তোকে মারবো আমি। তোকে ছোটবেলা থেকে আমার আপন ছেলে হিসেবে মানুষ করে এসেছি। সারা জীবন আমি তোর মা হয়ে থাকবো, সারা জীবন। দ্বিতীয়বার এরকম কথা বললে এই অবস্থা কিন্তু খারাপ করে দিব। এই আম্মু, তুমি মন খারাপ করছো কেন? তাহসিনকে আমিও অনেকবার বলেছি যে ওর মুখ থেকে এতিম নামটা শুনলে আমারও সহ্য হয় না। হারামজাদা তবুও সেইটা বলে। আচ্ছা আম্মু, বলো কি খাবে? তোমার যা খেতে ইচ্ছে করে বলো আমাকে। আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই রে। তুই এখন আমার একটা ইচ্ছে পূরণ করতে পারিস, তাহলেই আমি অনেক খুশি হব। হ্যাঁ আম্মু, বলো তোমার কি ইচ্ছা আছে? তোর সাথে এখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াবো আমি, আর সাধারণ জনগণের সাথে কথা বলবো। আম্মু, তোমার মাত্র এই সামান্য ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে জনগণের মধ্যে ঘুরে আসি। তারপর আম্মুকে নিয়ে বাইরে চলে আসলাম। হঠাৎ আম্মু আমাকে থামিয়ে দিল। কি হলো আম্মু, বলো, এভাবে থামিয়ে দিলে কেন? তুই তোর সাথে তো কোনো গার্ড নিয়ে যাচ্ছিস না, তোর উপর যদি কোনো প্রকার হামলা হয়। আম্মুর কথা শুনে মুচকি হাসলাম। আচ্ছা, তুমি তো জানো যে আমি কাউকে ভয় পাই না। আর এই মন্ত্রী পদে যখন থেকে আসি, আমি নিজের সাথে গার্ড নেই না। জনগণের মধ্য দিয়ে আমি এমনিতেই চলাফেরা করি, এজন্য চলার সময় জনগণই আমাকে গার্ড দেয়। আম্মু আমার কথা শুনে কপালে হাসি মুখে একটা চুমু দেয়, আবার কান্নাও করে দেয়। এই আম্মু, তোমার আবার কি হলো? কি এমন বললাম যে কান্না করছো? আরে গাধা, এটা হলো খুশির কান্না। আমি আল্লাহর কাছে যেরকম সন্তান চেয়েছিলাম, আল্লাহ ঠিক সেই রকমই সন্তান আমাকে দান করেছেন। আমার ছেলে যে দেশের মন্ত্রী হয়ে তার ভিতরে কোনো অহংকার রাখেনি, আমি এটাই চেয়েছিলাম, সবার সাথে যেন আমার ছেলে সুন্দর আচরণ করে। আম্মু, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব, সাথে এই দেশটাকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে উত্তোলন করব। আচ্ছা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর আম্মুকে নিয়ে শহরটা ঘুরে আসলাম। আম্মু সবার খোঁজ খবর নিল। জনগণ এই জন্য খুবই খুশি। বাসভবনে আসতে আসতে সন্ধ্যা লেগে গেল। আম্মু রুমে এসেই যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কি হলো আম্মু, আজকেই চলে যাচ্ছ? আজকে থেকে যাও অন্তত। না রে বাবা, আমার থাকার সময় নেই। তোর বোন তো বাসায় একা রয়েছে, আর তোর বাবাও একা রয়েছে, তাই আমি আর থাকতে পারছি না। আমি তোমাদের ছাড়া কিছুতেই থাকতে পারবো না। এক সপ্তাহের মধ্যে তোমাদের সবাইকে বাসভবনে নিয়ে চলে আসব। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। তারপর আম্মুকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল থেকেই পুরো শহর তোলপাড় হয়ে গেছে, কারণ শহরের নামকরা মাস্তান রাজের দুজন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় টুকরো করা লাশ পাওয়া গেছে, যাদের দেহের কিছু অংশে রাজের ট্যাটু পাওয়া গেছে। সমস্ত সংবাদ মাধ্যম এই খবরটাকে নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। খবরটা শুনে মাহফুজের রুমে চলে যায়। কিরে মাহফুজ, খবরটা শুনেছিস নাকি? তাহসিনকে দেখেই উঠে দাঁড়ালাম। ওই তাহসিন, সজীবকে তো বলেছিলাম লাশগুলোকে টুকরো টুকরো করে গুম করে দিতে। তাহলে সজীব সেটা না করে
জনসম্মুখে ফেলে আসছে? আমি তো সেটাই ভাবছি। সজীব তো ছেলেগুলোর উপর প্রচন্ডভাবে রেগেছিল। মাঝে মাঝে ওর রাগ হয়ে গেলে তো কি করে নিজেও ঠিক পায় না। তুই এক্ষুনি সজীবকে আমার কাছে আসতে বল। আমি ওকে ঠান্ডা না করলে রাজকে মারার চেষ্টা করবে। এতে ওর বিপদ আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। তাহসিন ফোনটা বের করে নিয়ে সজীবকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই বাতাসের গতিতে সজীব রুমে প্রবেশ করলো। মাহফুজ ভাই, আপনি আমাকে এত জরুরি তালাশ করেন কেন? আমি তো তোকে বলেছিলাম লাশগুলোকে বিলীন করে দিতে, কিন্তু তুই তো সেগুলো রাজের নজরে ফেলে দিলি। সারা মিডিয়া তো তোলপাড় হয়ে গেছে। রাজ তো এখন আরও কঠিনভাবে লেগে পড়বে শহরটাকে উড়িয়ে দেওয়ার জন্য। কারণ ওর মাথায় এখন একটাই চিন্তা, ওর ছেলেগুলো বোমা ফিট করতে এসে মারা পড়ে গেল। মাহফুজ ভাই, আমরা সাজিয়ে রাখা শহরটাকে, শহরের মানুষগুলোকে ধ্বংস করতে চাই। ওদের ধ্বংস না করে আমি থামবো না। এজন্য আমাদের জীবন দিতেও রাজি আছি। সজীবকে অনেক বোঝানোর পরে একটু শান্ত হলো। হঠাৎ বাইরে থেকে একজন স্টাফ চলে আসলো। মাহফুজ সাহেব, বাইরে তো মিডিয়ার লোকরা ঝড় তুলে দিয়েছে। আজকের এই ঘটনা নিয়ে পুরো শহরে তো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। স্টাফ চলে যাওয়ার পরেই আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ অন করতেই দেখি রাজ নামের একটা লিঙ্ক থেকে মেসেজ এসেছে। মাহফুজ সাহেব, বাইরে তো মিডিয়ার লোকরা ঝড় তুলে দিয়েছে। আজকের এই ঘটনা নিয়ে পুরো শহরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রথমে একটু অবাক হলাম, রাজ কিভাবে নাম্বার পেল? এটা কিভাবে সম্ভব হতে পারে? তাহসিনের কাছে বিষয়টা শুনতে যাব, তখনই চোখে পড়ল এটা রাজের পাঠানো কিছু নয়। এই মাহফুজ, দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? মিডিয়াতে লোকেরা তো তোর জন্য বাইরে অপেক্ষা করছে। তাহসিনের ডাকে হুঁশে ফিরলাম। হ্যাঁ তাহসিন, চল বাইরে। আর সজীব, তুই নিজের জায়গায় ফিরে যা। এইখানে তোর আর কোনো কাজ নাই। যখন প্রয়োজন হবে তোকে ডেকে নিব। ওকে ভাই, আপনার যেমনটা ইচ্ছা। বলে বাতাসের গতিতে চলে গেল। এই তাহসিন, এবার চল মিডিয়ার লোকদের উত্তর দিয়ে আসি। মাহফুজ আর তাহসিন মিলে রুমের বাইরে চলে যায়। মিডিয়ার লোকেরা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। মাহফুজ যাওয়ার সাথে সাথেই সবাই মিলে ঘিরে ধরে আর নানা রকম প্রশ্ন ছুড়ে মারে। মন্ত্রী সাহেব, আজকে পুরো শহর জুড়ে দুইটা লোকের হত্যার ঘটনা অনেক বড় একটা রূপ ধারণ করেছে। লাশগুলো শনাক্ত করে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছেলেগুলো শহরের নামকরা মাস্তান রাজের ছেলে। তাদেরকে কোন কারণে হত্যা করা হয়েছে সেটা এখনো কেউ বলতে পারছে না। সাথে সাথে আরেকটা মিডিয়া চলে আসে। মন্ত্রী সাহেব, আমরা আগে আরেকটা বিষয়ে অবগত ছিলাম যে এই রাজ শহরটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেই সময়ে রাজের কয়েকটা ছেলেকে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। সেটার হদিশও কেউ খুঁজে পেয়েছিল না। তো আপনি এ বিষয়ে কি বলবেন? আপনি কি মনে করেন যে এই সব কিছুর পেছনে কেউ গোপনীয়ভাবে কাজ করছে? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। শুনুন, আমি আপনাদের জন্য মন্ত্রী হয়ে এসেছি। আপনাদের সমস্ত অধিকার, নিরাপত্তার দায়িত্ব আমার হাতে সরপত করেছেন। তাই আমাকে আপনারা প্রশ্ন করতেই পারেন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই দেশটাকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিব। যারা এই দেশের সাথে, এই দেশের শহরগুলোতে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের সবাইকে কঠোর শাস্তি দিব। এই দেশটাকে একটা সোনার দেশ হিসেবে গড়ে তুলব। এখন আসুন রাজের ব্যাপারে। আমরা সকলেই জানি যে রাজ নিজের আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। শহরের সব জায়গাতে তাদের খারাপ ছেলেগুলোকে ছড়িয়ে রেখেছে, বিভিন্ন সময় হামলা করছে, কিন্তু রাজ এইগুলোর একটাতেও সফল হতে পারবে না। আমি জানি এখন রাজ আমাকে দেখতে পাচ্ছে। রাজকে একটা কথা বলে রাখছি, আমি যতদিন বেঁচে থাকব, যতদিন এই মন্ত্রী পদে থাকব, ততদিন এই দেশের একটা অংশেও রাজের ভয়াল থাবা বসাতে দিব না। আমার সাথে আছে আমার প্রধান পরামর্শদাতা তাহসিন। আমরা সবাই মিলে আল্লাহর সাহায্য দেশকে রক্ষা করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই যেতে পারেন, আমাকে এই বিষয়ে ভাবতে হবে। মাহফুজ কথাগুলো বলেই স্টাফদের চোখের ইশারা করলো যেন মিডিয়ার লোকদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ ওরা এখানে থাকলেই মাথাটা খারাপ করে দেবে প্রশ্ন করে। ইশারা পেলে স্টাফরা সকলকে সরিয়ে দেয়। মাহফুজ তাহসিনকে নিয়ে দ্রুত রুমে চলে আসে। তারপর দুজনেই ফ্রেশ হয়ে সকালের খাবার শেষ করে নেয়। তাহসিন বিছানায় বসে টিভিটা অন করে, কিন্তু আজকে কোনো ভালো খবর না। সব চ্যানেলে শুধু হত্যার বিষয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু কয়েকটা চ্যানেল আবার মাহফুজের কথাটা তুলে ধরেছে। তাহসিন তখনই মাহফুজকে ডাক দেয়। এই মাহফুজ, এগিয়ে বিছানায় আয় তো। কেন রে, আবার কি হলো? টিভি দেখছিস? দেখ চুপ করে। ধুর ভাই, শুধু বেশি বকিস। মিডিয়াগুলো দেখ, তোর কথাই পুরো প্রচার করছে। তাহসিনের কথা শুনে টিভির সামনে আসলাম। টিভিতে আমার কথাগুলোকে খুব সম্মানীয়ভাবে তুলে ধরা হচ্ছে।
একটা বিষয় ভালো লাগলো যে জনগণ আমার উপর সম্পূর্ণভাবে আস্থা রেখেছে। খবরটা শুনতে শুনতে একটা জিনিস মাথায় আসলো। আমি তো বলে দিলাম যে রাজকে এই দেশের কোনো কিছুতে হাত দিতে দিব না। ওর ভয়াল থাবা কাউকে গ্রাস করতে পারবে না। রাজ তো এবার ওর সমস্ত শক্তি খাটাবে আমাদেরকে শেষ করার জন্য। এই সাধারণ জনগণের সব দিক থেকে আক্রমণ করবে রাজ। না, কিছু একটা করতেই হবে। আমার সেই আগের রূপটাতে আবার ভয়ঙ্কর রূপে ফিরে যেতে হবে। সেই আগুন আবার সবার মাঝে ফিরে আসবে। এই তাহসিন, আজকে রাতেই মাফিয়ার আড্ডায় সবাইকে আসতে বল। আর সজীবকে বলে দিবি যেন সব কিছু রেডি করে রাখে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলছি। তাহসিন তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। দিন গড়িয়ে রাত হয়ে যায়। মাহফুজ কর্মকর্তাদেরকে সমস্ত কিছুর দায়িত্বভার বুঝিয়ে দিয়ে আগুনের আসল রূপ নিয়ে বের হয়ে যায়। মাফিয়ার আড্ডায় পুরো মাফিয়ার ছেলেপেলে বসে আছে। সবার মাথায় একটাই চিন্তা, আগুন ভাই তাদেরকে এত জরুরি তলব কেন করলো। সবাই চুপচাপ মেরে বসে আছে। একটু পরে মাহফুজ সেখানে গিয়ে উপস্থিত হয়। সজীব এগিয়ে এসে মাহফুজকে রিসিভ করে। সজীব, এখানে সব ছেলেদেরকে জড়ো করেছিস তো? জি ভাই, এখানে সবাই আছে, কাউকে বাদ রাখিনি। আর আপনার কথা শুনে সব জায়গা থেকে সব চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন চল ভিতরে যাওয়া যাক। তারপর তিনজনে মিলে মাফিয়ার আড্ডায় চলে গেলাম। আমাকে দেখেই সবাই দাঁড়িয়ে পড়ল। সবাইকে বসতে বলে নিজেও বসলাম। ভাই, আপনি আমাদের এত জরুরি তলব করলেন, কোনো খারাপ কিছু ঘটেছে নাকি? খারাপ কিছু এখনো ঘটে নাই, তবে খারাপ কিছু ঘটতে চলেছে। তোমরা সবাই তো সেই রাজ মাস্তানকে চিনো। ওর বড্ড বেশি সাহস হয়েছে। ও জানে যে ওর বাপ এই দেশেই বাস করে, কিন্তু ও সেটা ভুলে গেছে। ওকে সেটা মনে করিয়ে দিতে হবে। ওর অস্তিত্ব পুরোটাই মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভাই, আমাদেরকে কি করতে হবে শুধু একবার বলেন, আমরা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। না, তোমাদেরকে জীবন দিতে হবে না। তোমরা সবাই আমার প্রাণের ভাই। তোমাদের শুধু এখন একটাই কাজ, এই দেশের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে যাও। রাজের যত ছেলেপেলে আছে সবাইকে খুঁজে খুঁজে শেষ করে দিবে, যেন ওর কোনো দলই না থাকে। ওর যত দলের সাথে হাত আছে সবার খোঁজ নিয়ে আমার হাতে দিবে। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আজকে থেকে আমাদের কাজ শুরু করে দিচ্ছি। এখন তোমরা সবাই নিজেদের কাজে ফিরে যাও। কোনো প্রয়োজন হলে আবার তোমাদেরকে খবর দেওয়া হবে। আজ এখানেই আড্ডা শেষ করলাম। সজীব, তুই সব কিছু ম্যানেজ কর, আমি চলে গেলাম। মাহফুজ তাহসিনকে নিয়ে বেরিয়ে পড়ে। বেশ খানিকটা রাস্তা চলে আসার পর হঠাৎ তাহসিন গাড়ি থামিয়ে দেয়। কিরে, গাড়ি থামালি কেন? সামনে তাকিয়ে দেখ, একটা মেয়েকে কিছু ছেলে হ্যারাস করছে। এই মাঝরাতে আবার একটা মেয়েকে হ্যারাস করছে? চল গিয়ে ব্যাপারটা দেখে আসি। গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যেতে লাগলাম। দেখি কয়েকটা ছেলে মিলে একটা মেয়ের সম্মানহানি করার চেষ্টা করছে। এটা দেখে মাথায় তো পুরো আগুন চড়ে গেল। দ্রুত গিয়ে একটা ছেলেকে নাক বরাবর ঘুষি দিলাম। সাথে সাথে ছেলেটা মাটিতে পড়ে গেল। মেয়েটা আমার দিকে ঘুরেই চোখ দুটি বড় করে তাকিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি তখনই তাহসিনের দিকে অবাক হয়ে তাকালাম। কিরে তাহসিন, মেয়েটা আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? তো অজ্ঞান হবে না, এমনিতেই ছেলেগুলোর জন্য মেয়েটা আতঙ্কে ছিল। তারপর আবার হঠাৎ করে তোর এইরকম ভয়ঙ্কর রূপ দেখেছে। তোর এইরকম রূপ দেখলে তো যে কোনো মানুষ ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এই এত বেশি বকিস কেন তুই? দেখছিস যে এমনিতেই মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। ওকে নিরাপদে না নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে গল্প করছি। মেয়েটাকে সেফলি নিয়ে যেতে হবে। চল গাড়িটা স্টার্ট কর। তাহসিন দ্রুত গিয়ে গাড়িটা চালু করলো। মাহফুজ মেয়েটাকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। তাহসিন বেশ দ্রুত চালিয়ে বাসায় চলে আসে। মাহফুজ মেয়েটাকে ভিআইপি একটা রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। তারপর ডক্টরকে খবর দেয় মেয়েটাকে চেক আপ করার জন্য। ডক্টর এসে মেয়েটাকে চেক আপ করতে শুরু করে। তখনই মাহফুজ মেয়েটার দিকে ভালো করে তাকায়। মেয়েটার মুখটা যেন আল্লাহ নিজের হাতে পরম যত্ন করে বানিয়েছেন। সব সৌন্দর্য মনে হয় মেয়েটার মধ্যেই দিয়েছেন। মাহফুজ মেয়েটার চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। যেন মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী ভুল করে পৃথিবীতে নেমে এসেছে। এক দৃষ্টিতে মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তাহসিন অনেক সময় ধরে খেয়াল করেছে যে মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে। তখন কয়েকবার ডাকও দেয়, কিন্তু মাহফুজ কোনো সাড়া দেয় না। তাই তাহসিন হালকা করে মাহফুজকে ধাক্কা দেয়। কিরে মাহফুজ, এভাবে মেয়েটার দিকে তাকিয়ে কি দেখিস? হঠাৎ কেউ ধাক্কা দেওয়াতে ভয় পেয়ে গেলাম। পরে দেখি তাহসিন আমাকে ধাক্কা দিচ্ছে। এতক্ষণ ধরে কোনো একটা জগতে হারিয়ে গিয়েছিলাম মেয়েটাকে দেখে। কিরে তাহসিন, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? তো কি করব বল, সে কখন থেকে দেখছি তুই মেয়েটার দিকে একভাবে তাকিয়ে আছিস। কয়েকবার ডাকলাম কিন্তু সাড়া দিলি না, তাই তো ধাক্কা দিলাম।
ওহ সরি রে, আমি একটু অন্য চিন্তা করছিলাম। যাই হোক, ডক্টর সাহেব মেয়েটার কি অবস্থা দেখলেন? মেয়েটার শরীর ঠিক আছে তো? মাহফুজ, তুমি কোনো চিন্তা করো না, মেয়েটা একদম ঠিক আছে। মেয়েটার সাথে কেউ ধস্তাধস্তি করেছে, আর সাথে অনেক ভয়ও পেয়েছে, তাই মেয়েটা সেন্সলেস হয়ে পড়েছে। আজকের রাতাতে একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। ওহ, তাহলে ভালো কথা। আমি আবার মনে করলাম যে কি না কি হয়ে গেল। যাক, তাহলে মেয়েটা এখন রেস্টে থাকুক, ওকে কাল সকালে দেখতে আসবো। আমার একটু বিশ্রাম নিতে হবে, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তাসিন, তুই কাউকে মেয়েটার কাছে নিযুক্ত করে দে, যাতে সবসময় মেয়েটার খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছুর ব্যবস্থা করছি, তুই নিশ্চিন্তে রুমে যা। মাহফুজ নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয়। তারপর আর চোখ খুলে রাখতে পারে না, কারণ ঘুমে দুই চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। বিছানায় শুয়েই ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। ফজরের নামাজটা আদায় করে মেয়েটার রুমে চলে যায়। মেয়েটা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে রয়েছে। ভোরের মৃদু আলোতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে আবারও মেয়েটার মায়ে পড়ে যায়। একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে কখন মেয়েটার ঘুম ভাঙবে। বেশ কিছুক্ষণ পরে মেয়েটার ঘুম ভেঙে যায়। মাহফুজ মেয়েটার কাছে চলে আসে। মেয়েটার চোখ খুলতেই মাহফুজকে দেখে চিৎকার করে ওঠে আর মাহফুজকে মারতে থাকে। তুমি এখান থেকে চলে যাও, দয়া করে আমাকে মেরো না, তুমি খুব খারাপ, দয়া করে আমাকে মেরো না। মাহফুজকে ইচ্ছা মতো হাত দিয়ে আঘাত করতে থাকে। মেয়েটার হাত কষ্ট করে ঠেকাতে থাকি। এই মেয়ে, তুমি শান্ত হও। এখানে কেউ তোমাকে মারতে আসে নাই, তুমি এখন পুরোপুরি সেফ আছো। তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না, আমি কোনো খারাপ লোক নই। মেয়েটা মাহফুজের কোনো কথায় কান দেয় না, হাত দিয়ে মারতেই থাকে। তুমি মিথ্যে বলছো, তুমি সেই খারাপ লোক, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা। এই মেয়েটাকে কেমন করে বোঝাবো যে আমি খারাপ লোক না? আমার কোনো কথাই তো শুনছে না, উল্টো আরও মেরে যাচ্ছে। মেয়েটাকে দেখতে যেমন কিউট, তেমনি হাতের মারগুলোও কিউট কিউট। কি জোরে মারছে আমাকে। জোর করে মেয়েটার হাত চেপে ধরলাম। এই মেয়ে, তুমি এখন রাস্তায় নাই। গতকাল আমি তোমাকে বাঁচিয়ে এনেছি, দেখো আমার দিকে চোখ করে, আমাকে চিনতে পারবে? মেয়েটা মাহফুজের কথা শুনে এবার শান্ত হয়। তারপর আস্তে আস্তে মাহফুজের দিকে চোখ করতেই চোখ কপালে উঠে যায়, কারণ মেয়েটার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছে আর মেয়েটা তার সাথে এত সময় ধরে এগুলো করে চলেছে। সাথে সাথে মেয়েটা কেঁদে দেয়। মেয়েটার কাণ্ড দেখে অবাক না হয়ে পারলাম না। হঠাৎ করে আবার কি হলো মেয়েটার? এতক্ষণ তো আমাকে মারছিল, এখন আবার আমাকে দেখে কান্না শুরু করে দিল কেন? এই মেয়ে, তুমি আবার কান্না করছো কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছে, এটা তো আমি কল্পনাও করতে পারছি না। সরি, আমি আপনাকে ভুল বুঝে এতক্ষণ অনেক মেরেছি আর খারাপ কথা বলেছি, আমাকে মাফ করে দিন। বাবা, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম, তাহলে শেষ পর্যন্ত তুমি শান্ত হলে। আচ্ছা, এবার চুপ করে বসো, আর আমি যা প্রশ্ন করব সেগুলোর উত্তর দিবে। মেয়েটা আবার শান্ত মেয়ের মতো চুপ করে বসে রইল। হ্যাঁ বলুন, আমাকে কি বলবেন? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সেফা। বাহ, তোমার তো অনেক মিষ্টি একটা নাম। আচ্ছা, তুমি গতকাল অত রাতে রাস্তায় কি করছিলে, আর তোমার বাড়ি কোথায়? আসলে আমি গতকালই আমেরিকা থেকে ফিরলাম, পড়াশোনার জন্য আমেরিকাতে চলে গিয়েছিলাম। 2 বছর বাদে দেশে ফিরলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দাঁড়িয়েছিলাম, আর তখন কই থেকে কিছু লোক এসে আমাকে তুলে নিয়ে যায়। আমার বাড়ির লোকেরা মনে হয় আমার জন্য খুবই চিন্তা করছে। ও, এতক্ষণে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। তাহলে তোমার বাড়ি কোথায় আমাকে বলো, আমি তোমার বাড়ির লোকদের খবর দিচ্ছি। মেয়েটা মাহফুজের কথা মতো বাড়ির ঠিকানা বলল। মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম। আচ্ছা, তোমার বাবা আর মায়ের নাম কি? আমার বাবা ফয়সাল চৌধুরী আর আম্মু হলো শেফালি বেগম। আরে তুমি কি বলছো? শেফার কথা শুনে চোখ চরক গাছে। শেফা ফয়সাল আঙ্কেলের মেয়ে? বাবারে, সে খুবই ডেঞ্জারাস মানুষ। আমি এত বড় হয়েছি তবুও আঙ্কেলকে ভয় করি, কিন্তু অপরদিকে সে অনেক নরম মনের মানুষ। শেফাকে পাওয়া যাচ্ছে না, এটা ভেবে মনে হয় সে খুবই চিন্তা করছে। আমার কাছে আঙ্কেলের নাম্বার ছিল না, তাই শেফার থেকে নিয়ে তাড়াতাড়ি ফোন করলাম। ফোনটা তখনই রিসিভ হয়ে গেল। হ্যালো, কে বলছেন আপনি? আঙ্কেল, আমি মাহফুজ বলছি। সেফার বাবা তখনই কেঁদে দেয়। মাহফুজ বাবা, তুমি এখন দেশের হাল ধরেছ। আমার মেয়েটা গতকাল থেকে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? প্লিজ তুমি একটা করো। এই রে, কাজ হয়ে গেছে। যেটা ভাবছিলাম সেটাই ঘটে গেছে।
আরে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। সেফা আমার কাছে একদম নিরাপদে আছে। গতকাল একটা বিপদ থেকে আমি উদ্ধার করে নিজের কাছে রাখছি। ও, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝাতে পারবো না। তুমি আমার মেয়েকে রক্ষা করেছ, তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। আঙ্কেল, আমাকে এত প্রশংসা করতে হবে না। শেফাকে তো প্রথমে আমি চিনতে পারছিলাম না, পরে আপনার পরিচয় দিলে সাথে সাথে আপনাকে ফোন করলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই শেফাকে নিয়ে আসব। আপনি নিশ্চিন্তে থাকুন। ওহ, তুমি আমাকে স্বস্তি দিলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এদিকে মেয়ের চিন্তা সেপার আম্মু কেঁদেই চলেছে। আচ্ছা বাবা, ওর সাথে কি একটু কথা বলা যাবে? না আঙ্কেল, ওর শরীরটা অনেক দুর্বল, এখন কথা না বললেই বেটার হবে। আমি কালকে নিয়ে আসলে যত খুশি কথা বলবেন। ফোনটা কেটে দিয়ে শেফার দিকে তাকালাম, দেখি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই, আপনি আমাকে আমার বাবার সাথে কথা বলতে দিলেন না কেন? আরে তুমি এখনও সুস্থ হও নাই, তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে, তাই রেস্টে রেখে দিছি। কালকে তোমাকে নিয়ে গেলে কথা বলতে পারবেই। এমন তো নয় যে সারা জীবনের জন্য কথা বলা থেকে আটকে রাখবো। তাহলে এত রাগ করার কি আছে? আপনার উপর অনেক রাগ হচ্ছে, তারপর আবার বলেন যে রাগ করার কি আছে? আরে, আব্বুর সাথে আমার কথা বলতে না পারলে একটু ভালো লাগে না। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। কালকে ঠিক সকালবেলা তোমাকে বাসায় নিয়ে যাব। সারাদিন তোমার বাবা মায়ের সাথে কথা বলবে, ঠিক আছে? সেফা এবার একটু লজ্জা মাখা হাসি দিয়ে মাহফুজকে জড়িয়ে ধরে। হ্যাঁ, এবার ঠিক আছে, সেই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। শেফার হঠাৎ এরকম আচরণে কি করব বুঝতে পারলাম না। শেষমেশ লজ্জার মাথা খেয়ে শেফাকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। কি করছো শেফা তুমি? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই সরি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে বাবার কাছে কালকে নিয়ে যাবেন বললেন, তাই আমি এইরকম করছি। প্লিজ আমার কথা কিছু মনে করবেন না। আরে না, তোমার কথায় আবার কি মনে করব? আমি কিছুই মনে করি নাই। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আরে না, সেটা হবে না। আমি আপনাদের সাথে খেতে বসবো, সবাই মিলে একসাথে খাবো। প্লিজ এইটাতে না করবেন না। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসো। সেফার রুম থেকে বের হয়ে গেলাম। তাহসিন হঠাৎ আমার সামনে পড়ল। কিরে তাহসিন, কই যাস তুই? ও, আমি একটু মেয়েটাকে দেখতে যাচ্ছি, শরীরটা কেমন আছে তাই ভাবছিলাম। ওকে নিয়ে অত টেনশন করতে হবে না। আমি ফজরের নামাজের পরে ওর কাছে গিয়েছিলাম, দেখলাম বেশ সুস্থ হয়েছে। কালকে ওকে ওর বাসায় নিয়ে যাব। এখন তুই টেবিলে খাবারের ব্যবস্থা কর, মেয়েটা এসে আমাদের সাথে খাবে। আচ্ছা ঠিক আছে, তুই মেয়েটাকে নিয়ে টেবিলে চলে আয়, আমি খাবারের আয়োজন করছি। শেফাকে নিয়ে খাবার টেবিলে এসে খেয়ে নিলাম। সারাদিন ওকে নিয়েই সময় কাটালাম। সকালবেলায় গাড়িটা নিয়ে শেফার বাসার দিকে রওনা দিলাম। তাহসিন আমার সাথে আসতে চেয়েছিল, বাট আমি ওকে ওই দিকের সব কিছু সামাল দেওয়ার জন্য ওকে জোর করে রেখে এসেছি। পুরো রাস্তা শেফা গল্প করতে করতে এসেছে। আমার মাথাটা আরেকটু হলে আইসিইউতে ভর্তি করে আসা লাগতো। দুপুরের দিকে শেফার বাসায় পৌঁছে গেলাম। কলিং বেল দিতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল, কিন্তু শেফাকে দেখে প্রথমে মুখ থেকে হাসি বিলীন হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না। মেয়েকে দেখে খুশি হওয়ার কথা, কিন্তু আঙ্কেল এমন করলো কেন? আমার সন্দেহ দূর করে তখনই আঙ্কেল শেফাকে জড়িয়ে ধরলো। আমিও খুব খুশি হলাম। মাহফুজ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো। এখন দুপুরের খাবারটা খেয়ে তারপর আমার বাসা থেকে যাবে। আরে না আঙ্কেল, আমি বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদেরকে না জানিয়ে চলে এসেছি, আর আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এত রিকোয়েস্ট করার পরেও আঙ্কেল আমাকে না খেয়ে বাসা থেকে বের হতে দিল না। খাওয়ার পর তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। আমাকে দেখে তো আব্বু আম্মু প্রচুর খুশি। আচ্ছা আম্মু, শাকচুন্নিটা কোথায়? আমার বোনটাকে বললাম শাকচুন্নি। তুই এখনো তাসফিকে রাগানোর জন্য চেষ্টা করবি? ওর হাতে এই জন্য মার তো কম খাস না, তবুও একই কাজ করিস। যা উপরে যা, তাসফি ওর রুমেই আছে। এক দৌড়ে তাসফির রুমের দিকে চলে গেলাম। পেতনিটা নিজের চুল আঁচড়াচ্ছে। মহারানী আবার নিজের চুলের খুব বেশি যত্ন নেন। এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে ওর চুলকে এলোমেলো করে দেওয়ার জন্য। আমি ওর কাছে গিয়ে এই চুলগুলো এলোমেলো করে দিলাম। ভাইয়া, তুই এটা কি করলি? তুই জানিস না আমি আমার চুলকে কতটা ভালোবাসি? তুই যখনই সুযোগ পাস আমার চুলকে এলোমেলো করে দিস। এই রে সেরেছে, মেয়ে দেখি প্রায় কান্না করে দিয়েছে। ওরে আল্লাহ! আয় তাসফি, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোর চুলে হাত দিব না। এখন কান্না করে না প্লিজ। এই দেখ, আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি, এগুলো সব তোর জন্য।
তাসফি চকলেটগুলো মাহফুজের হাত থেকে খপ করে কেড়ে নেয়। তোকে অনেক ধন্যবাদ ভাইয়া। যা, তোকে মাফ করে দিলাম। এখন আমি বসে বসে এগুলো খাবো, তুই কি ফ্রেশ হয়ে নে। যাহ বাবা, চকলেটের জন্য এই মেয়েটার সব রাগ দূর হয়ে গেল। যাক, বেঁচে গেছি। এবার আর মারে নাই আমাকে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে একসাথে খেতে খেতে সবার কাছে শেফার গল্প করলাম। সবাই শুনে প্রথমে একটু ভয় পেলেও পরে অনেক খুশি হলো। খাওয়া শেষ করে রুমে এসে রেস্ট নিচ্ছি, তখনই তাহসিন আমার কাছে ফোন করলো। হ্যাঁ তাহসিন, বল কি খবর? মাহফুজ, সজীব যে রাজের ছেলেদের মেরে রেখে আসছে সেটা কিভাবে যেন রাজ জেনে গেছে। সজীব কালকে রাতে চৌরাস্তার মোড়ে একটা কাজে যাবে। খবর পেলাম সেখানে নাকি সজীবকে রাজ আর ওর ছেলেরা এসে শেষ করে দিবে। তুই কি বলছিস তাহসিন? মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাথা ঠিক আছে। আর সেদিন যে মেয়েকে আমরা উদ্ধার করেছিলাম সে আসলে তোর আঙ্কেলের মেয়ে নয়। রাজ মেয়েটাকে নকল করে সাজিয়ে এনেছে তোকে বিপদে ফেলার জন্য আর সজীবকে শেষ করে দেওয়ার জন্য। তাহসিনের কথা শুনে মাথা ঘুরে উঠল। তার মানে আঙ্কেল আর আন্টি বিপদে আছে এখন? আমি কিভাবে এত বড় ভুল করতে পারলাম? আমি তো মেয়েটাকে আঙ্কেলের সামনে নিতেই আঙ্কেল হাসি বন্ধ করে দিল। তার মানে এটা আঙ্কেলের মেয়ে না। কিন্তু কোনো একটা কারণে আঙ্কেল হাসি দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। তাহসিন, আমাকে এখনই যেতে হবে ওখানে। দুজনের জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে। ফোনটা কেটে দিয়ে সেই অবস্থাতেই বাসা থেকে বের হয়ে গেলাম। বাবা মা কিছু জানতে চাইলেও উত্তর না দিয়ে চলে আসলাম। সোফাদের বাসায় গিয়ে দেখি দরজা খোলা রয়েছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে আঙ্কেল আর আন্টিকে উদ্ধার করলাম। তাদেরকে চেয়ারের সাথে বেঁধে রেখে গেছে। দুজনেই আমার দিকে তাকিয়ে কেঁদে দিল। মাহফুজ বাবা, আমার মেয়েটাকে ওরা আটকে রেখেছে, আর এই মেয়েটা আমার মেয়ে নয়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও তুমি। আঙ্কেল, আপনারা আগে শান্ত হয়ে বসুন। এই যে নিন, পানিটা পান করুন। দুজনে পানি খেয়ে একটু শান্ত হলো। শুনুন আঙ্কেল, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি একটা বিষয়ে ক্লিয়ার হতে পারছি না। আমি যখন মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম তখন প্রথমে মুখের থেকে আপনার হাসি উড়ে গেল, আবার পরক্ষণে হেসে উঠলেন কেন? আঙ্কেল মাথাটা নিচু করে ফেলল। মাহফুজ, তোমাকে আর কি বলবো বলো। তুমি যখন মেয়েটাকে আমার সামনে নিয়ে আসলে তখন আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম যে তুমি এই কাকে নিয়ে এসেছো। যখন আমি তোমাকে বলতে যাব তখন মেয়েটা আমার দিকে আমার মেয়ের একটা ছবি বের করে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। তুমি ওর পেছনে ছিলে বলে দেখতে পাওনি, তাই অনিচ্ছা সত্ত্বেও ওই নকল মেয়েটাকে আমার জড়িয়ে ধরতে হয়েছিল। আঙ্কেল, সত্যিই আমি ব্যাপারটা আজ করতে পারি নাই। এত বড় একটা ভুল আমাকে দিয়ে কিভাবে হতে পারে? প্লিজ আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দিন। আমার অগোচরে সব কিছু হয়ে গেল। আর তাহসিনকে অনেক ধন্যবাদ যে সময় মতো আমাকে খবরটা দিয়েছে। আঙ্কেল, আপনাকে আমি কথা দিলাম শেফাকে উদ্ধার করে নিয়ে আসবই। আপনার আদরের মেয়েকে আপনার কোলে ফিরিয়ে দিব। এখন আপনারা আমাদের বাসায় চলুন, কারণ এখানে থাকলে আপনাদের উপর আবারও অ্যাটাক করতে পারে। মাহফুজ সেফার বাবা মাকে নিয়ে নিজের বাসায় চলে আসে। বাসায় ঢুকতেই মাহফুজকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে মারে, কিন্তু সেফার বাবা মায়ের অবস্থা দেখে সবাই বুঝে যায় যে মাহফুজ কী জন্য তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সবাই সেফার বাবা মাকে সাধ্যমতো সেবা করে। বাবা, আমি কালকে সকালে রওনা দিব, কারণ আমার লোকেরা বিপদে আছে। ওদেরকে মারার জন্য এই মেয়েকে ভাড়া করে আনা হয়েছে। আমি না গেলে সব কিছু শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তোকে আর বাধা দিচ্ছি না, কারণ তুই এখন এই পুরো দেশের হাল ধরেছিস। তোকে আটকানোর মতো ক্ষমতা এখন আর আমাদের নাই। বাবা, আমাকে আটকানোর মতো ক্ষমতা তোমাদের এখনও অনেক আছে, বাট আমি দেশের জন্য কাজ করছি। তাই আমার ইচ্ছা থাকলেও তোমাদের সম্পর্কের মায়াজালে আটকে থাকা সম্ভব নয়। সবার সাথে কথা বলে নিজের রুমে চলে আসলাম। ব্যাগ থেকে কোনো কাপড় বের করি নাই, তাই আর কিছু গোছানোর প্রয়োজন হলো না। পরদিন সকালে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। তারপর সবাইকে বিদায় দিয়ে শহরের দিকে রওনা দিলাম। শহরে পৌঁছানোর আগেই তাহসিনকে ফোন করলাম। আয় তাহসিন, কই তুই? আরে আমি মিটিংয়ে আছি, সবাইকে নিয়ে একটু আলোচনা করছি। মিটিং এখনই শেষ কর, আর মাফিয়ার ছেলেদের এক জায়গায় জড়ো কর। একটা ছেলেও যেন বাদ না পড়ে। আমি এখনই আসছি। ওকে, তুই চলে আয়, কোনো চিন্তা করিস না, আমি সমস্ত ব্যবস্থা করছি। তুই আসলে মিটিং শুরু করব। মাহফুজ ফোনটা কেটে দিয়ে দ্রুত মাফিয়ার আড্ডায় চলে যায়। নিজের আগুনরূপী ড্রেসটা পরে নিয়ে আড্ডায় প্রবেশ করে। সাথে সাথে সবাই কুর্নিশ করে। মাহফুজ সবাইকে বসতে বলে নিজেও বসে যায়। তাহসিন মাহফুজের কাছে এসে বসে। মাহফুজ, তোর কথা মতো সব ছেলেদেরকে ডেকে নিয়েছি, একটাও বাদ যায় নাই। বরং তোকে গতকাল যে খবরগুলো দিয়েছিলাম সেগুলো তোর ছেলেরাই আমাকে পাঠিয়েছিল। মাফিয়ার ছেলেদের উদ্দেশ্যে তোমরা সবাই শোনো। তোমাদের সঠিক সময়ে করা কাজগুলোতে আমি খুব খুশি, কিন্তু আমার শরীরের রক্ত ফুটছে, কারণ ওই রাজ আমার একটা কাছের মানুষকে ওর নিজের কাছে জিম্মি করে রেখেছে।
তার সাথে একটা লেডি মাফিয়াকেও পাঠিয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু রাজ আমার এই আগুনরূপী চেহারা কখনো দেখে নাই। আমাকে মন্ডি থেকে সরানোর জন্য এই কাজগুলো করছে। শুনলাম আজকে নাকি সজীবকে ওরা সবাই মিলে অ্যাটাক করবে। তো করুক অ্যাটাক, দেখি ওদের কলিজায় কত বড় সাহস যে আমার ডান হাতকে মারার প্ল্যান করে। তোমরা সবাই নিজেদের কাছে স্নাইপার নিয়ে চৌরাস্তায় প্রত্যেকটা বিল্ডিংয়ে অবস্থান করবে। সজীবের গায়ে যে হাত দেওয়ার চেষ্টা করবে তার মাথার খুলি যেন না থাকে। আজকে রাতে পুরো শহর জানবে যে এই আগুনরূপী হায়নাটা আবার ফিরে এসেছে। এই দেশে হিংস্র হায়না থাকতে কার বুকের পাটা আছে যে দেশকে ধ্বংস করতে চায়? ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। এই দেশে যে আক্রমণ করতে আসবে তাদের রক্তের বন্যা বইবে। আমরা আপনাকে ছাড়া কাউকে ভয় করি না। আজকে যদি সজীব ভাইয়ের কিছু হয় তাহলে শহরে লাশের বন্যা বয়ে যাবে, রক্তের নদী তৈরি করে ফেলবো। মাহফুজ আড্ডা শেষ করে বাসভবনের দিকে রওনা দেয়। এদিকে মাফিয়ার ছেলেরা সন্ধ্যার আগে চৌরাস্তায় চারদিকে স্নাইপার নিয়ে ওত পেতে বসে থাকে। আজকে যেন শহরে কোনো দৈত্যের আক্রমণ হবে। পুরো শহরটা যেন আজকে গুলির আওয়াজে কেঁপে উঠবে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে। একটু পরে সজীব চৌরাস্তায় চলে আসে। তখনই প্রায় শতাধিক ছেলেপেলে সজীবকে সামনে থেকে ঘিরে ধরে। মাফিয়ার ছেলেরাও সবাই দিকে পজিশন নিতে বসে পড়ে। একটা ছেলে সজীবের দিকে আগাতেই স্নাইপারে গুলি গিয়ে সোজা মাথায় ঢুকে যায়। ছেলেটা সেই জায়গায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাওসিন প্রথমে অবাক হয়ে গেলেও পরে বুঝে ফেলে মাফিয়ার ছেলেরা তাকে চারপাশ থেকে গার্ড দিচ্ছে। সজীব নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। সজীব সামনে চোখ করে দেখে রাজ দাঁড়িয়ে আছে, আর তার সাথে সেই ভাড়া করা মেয়েটা দাঁড়িয়ে আছে। এই রাজ, তোর কত বড় সাহস আছে এইবার আমার শরীরে আঘাত করে দেখ। আমার কাছেও আসতে পারবি না। তার আগেই তোর প্রত্যেকটা ছেলেদের লাশ পড়ে থাকবে এখানে। তুই কি মনে করেছিস আমি একা এসেছি? আমার পিছনে তাকিয়ে দেখ, কত ছেলে পেলে আছে। তোদের সবকটা আজকে শেষ করে দিয়ে তারপর যাব। এই তোরা সবাই ওই শয়তানটাকে যমদূতের কাছে পৌঁছে দে। রাজের কথাটা শেষ হতে দেরি হয়, কিন্তু রাজের ছেলেরা সজীবের দিকে এগোতে দেরি করে না। মাফিয়ার ছেলেরাও এই সময়ের অপেক্ষায় করছিল। রাজের ছেলেরা সজীবের দিকে এগোতেই মাফিয়ার ছেলেদের স্নাইপারগুলো গর্জে ওঠে। এক এক করে রাজের ছেলেদের লাশ মাটিতে পড়তে থাকে। পুরো শহর গুলির আওয়াজে কম্পিত হয়ে গেছে। কোথাও কোনো সারা শব্দ নেই। এটা দেখে রাজ খুব ভয় পেয়ে যায়। ওর নিজের ছেলেদের এমন দশা দেখে কয়েক হাত পেছনে চলে যায়। ওই রাজ, তুমি এমন করছো কেন? আজকে ওই সজীবকে আমি শেষ করে দিয়ে ছাড়ব। তুমি তো কাপুরুষের মতো দূরে সরে যাচ্ছ। আমি এখনই গিয়ে ওদেরকে শেষ করে আসছি, তুমি শুধু দেখতে থাকো। রাজ মাফিয়া লেডির হাত ধরে ফেলে। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ নাকি? নিজেই নিজেকে মৃত্যুর হাতে ছেড়ে দিতে যাচ্ছ? আরে ছাড়ো তো তোমার আইডিয়া। আমি গেলাম ওই শয়তানটাকে মারতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকো। মেয়েটা রাজের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সজীবের দিকে এগোতে থাকে। মেয়েটা সজীবের কাছে আসতে ঝড়ের মতো কয়েকটা গাড়ি এসে ওদেরকে ঘিরে ফেলে। তারপর গাড়ি থেকে মাহফুজ বের হয়ে আসে, কিন্তু শরীরে সেই ভয়ঙ্কর পোশাকটা রয়েছে। মাহফুজ বের হয়ে মেয়েটার গলায় ধারালো একটা তরবারি ধরে। মেয়েটা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। রাজ মাহফুজের দিকে তাকাতেই চোখ বড় বড় করে ফেলে, কারণ মেয়েটার গলায় যে এখন তরবারি ধরে রেখেছে সে আর কেউ নয়, মাফিয়া জগতের সবচেয়ে বড় খতরনাক ট্রিপল এম। তবে তার আরও একটা নাম আছে, সেটা হলো আগুন। আগুন নামটা কেউ জানে না, যার কথায় পুরো মাফিয়া জগৎ পরিচালিত হয়। রাজ সরাসরি এসে মাহফুজের পা জড়িয়ে ধরে। আগুন ভাই, দয়া করে আমাকে মাফ করে দেন। আপনার কাছে আমাদের প্রাণটা ভিক্ষা চাচ্ছি। আমি জানতাম না যে সজীব আপনার লোক। তাহলে কখনো ওকে মারা চিন্তা মনে নিয়ে আসতাম না। প্লিজ মাফ করে দিন। এই রাজ, আমার পা ছেড়ে দে। এসব কি শুরু করলি? না ভাই, আপনাকে আমি খুব ভালো করে চিনি। আমি জানি আপনি ক্ষমা না করলে আমার মাথা আর গাড়ির ওপর থাকবে না। দয়া করে আমাদেরকে মাফ করে দিন। রাজের কথা শুনে মনটা গলে গেল। আচ্ছা, তোকে মাফ করে দিলাম, এবার উঠে দাঁড়া। আর তুই বললি যে আমাকে খুব ভালো করে চিনিস, তো আমাকে কিভাবে চিনিস? ভাই, কয়েক বছর আগে আপনি মারুফদের গ্যাংটাকে শেষ করে দিয়েছিলেন। সেদিন ওইখানে আমিও ছিলাম। আমি আপনার জল জল করতে থাকা ক্ষুধার্ত হায়ানের চোখগুলো দেখেছিলাম। ভাই, সেদিন আমি আপনাকে চিনে ফেলেছিলাম যে আপনি সেই ট্রিপল এম নামক খতরনাক হায়ানা। আমার এই ছেলেদেরকে জমের দরজায় পাঠানোর জন্য আপনি একাই যথেষ্ট। সবে তো বুঝলাম, কিন্তু তুই যে মেয়েটাকে এনেছিস সেটা কী জন্য? আর এই মেয়েটাকে নিয়ে এসেছিস কেন? সেফা মেয়েটাকে কোথায় আটকে রেখেছিস বল?
বাই বাই, আপনি শান্ত হন, রেগে যাবেন না। আমি সবই বলছি। ভাই, যখন খবর পেলাম যে সজীব আমার ছেলেদেরকে মেরে রেখেছে, তখন গোপনে ওকে মারার জন্য মেয়েটাকে হায়ার করেছিলাম। আর এই মন্ত্রী আমাকে হুমকি দিয়েছিল, তাই ওকে শেষ করার জন্য সব প্ল্যান করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে আপনার ছেলেরা সব কিছু জেনে গিয়েছে। আর ভাই, শেফাকে এই মেয়েটা কোথায় রাখছে সেটা আমার জানা নাই। রাজের কথা শুনে মেজাজটা পুরাই খারাপ হয়ে গেল। শরীরে যেন আগুন জ্বলছে। এই রাজ, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, আর না হলে তোকে এখানে শেষ করে দিব। আর সজীব, তুই মেয়েটাকে নিয়ে আমাদের ডেরায় নিয়ে চল, ওর থেকে আমার কিছু জানার আছে। রাজ মাহফুজের রাগান্বিত চোখ দেখে ভয়ে দৌড়ে পালায়। সজীব মেয়েটাকে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। তারপর কিছুক্ষণের মধ্যে সবাই মাফিয়ার ডেরায় গিয়ে উপস্থিত হয়। সজীব মেয়েটাকে একটা রুমে বন্দি করে রাখে, চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখে যাতে করে ছোটাছুটি না করতে পারে। মাহফুজ একটু পরে মেয়েটার কাছে এসে বসে, তারপর সমস্ত বাধা খুলে দেয়। মেয়েটা মাহফুজের ভয়ঙ্কর রূপ দেখে খুব ভয় পেয়ে যায়, তখনই কান্না করে দেয়। প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না। এই মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? তোমাকে মারার প্রয়োজন হলে তখনই শেষ করে দিতাম। তাই এতক্ষণে তোমার লাশের টুকরো শহরের বিভিন্ন জায়গায় থাকতো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার থেকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর জেনে তোমাকে ছেড়ে দিব, অতএব চুপচাপ বসে থাকো। মেয়েটা মাহফুজের কথায় চুপ করে বসে থাকে, আর একটা কথাও বলে না। এই মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম নীরা। তো তুমি যে রাজের কথা এখানে চলে আসলে, একবার তো সব কিছুর খোঁজ খবর নিয়ে তারপর আসতে পারতে। তুমি থাকো কোথায়? আমি থাকি আমেরিকাতে। সেখানে আন্ডারওয়ার্ল্ডের ডন টমের আন্ডারে কাজ করি। রাজের সাথে টমের বেশ ভালো বন্ধুত্ব আছে। টমের মুখে ট্রিপল এর কথা অনেক শুনেছে, কিন্তু জানতাম না যে সে কে, কোথায় থাকে। ট্রিপল এ শুনেছিলাম টমের মতো শতাধিক ডন ট্রিপল এর আন্ডারে কাজ করে। আজকে তোমাকে আমি সামনে থেকে দেখছি, কিন্তু এখনো তোমার মুখ দেখতে পারলাম না। আমি যেটা জানতে চাইবো তুমি শুধু সেইটার উত্তর দিবে, এর থেকে বেশি কিছু আমি তোমার থেকে আশা করছি না। তো এবার বলো, শেফাকে তুমি কোথায় আটকে রেখেছো? হ্যাঁ, আমি সব বলে দিচ্ছি। সেফাকে একটা পুরনো কারখানায় আটকে রেখেছি, তবে ও ভালো আছে। আমার গার্ডরা সবসময় ওকে দেখাশোনা করে রাখছে, ওর কোনো সমস্যা হবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই তোমাকে শেষ করে দেই, কিন্তু তুমি মেয়ে বলে তোমাকে ছেড়ে দিচ্ছি। চলো, এখনই আমাকে শেফার কাছে নিয়ে যাবে। জানি না তোমার চামচারা ওকে কোন অবস্থায় রাখছে। মাহফুজ নীরাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। তাওসিন খুব দ্রুত ড্রাইভ করতে থাকে। নীরা তাওসিনকে রাস্তা দেখিয়ে সেই কারখানাতে নিয়ে যায় যেখানে শেফাকে আটকে রাখা হয়েছে। নীরাকে গাড়ি থেকে নামিয়ে নিলাম। কারখানার চারপাশে অনেক ছেলেপেলে দাঁড়ানো, সবার হাতেই বড় বড় অস্ত্র। আমাকে দেখেই সবাই আমার দিকে বন্দুক তাক করে, কিন্তু মেয়েটার চোখের ইশারায় সবাই বন্দুকগুলো নামিয়ে ফেলে। নীরা মাহফুজকে নিয়ে ভেতরের দিকে যেতে থাকে। প্রত্যেকটা জায়গায় পাহারা দেওয়া হচ্ছে। মাহফুজ ভেতরের দিকে যেতেই একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তখনই নীরার হাত ছেড়ে দিয়ে দৌড়ে একটা রুমে চলে যায়। রুমে ঢুকেই দেখি বিছানায় একটা মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। মেয়েটাকে দেখতে জান্নাতি হুরের থেকে কোনো অংশে কম না। আল্লাহ নিজ হাতে আদর করে তৈরি করেছেন মনে হয় মেয়েটাকে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটাই শেফা। দুইটা মেয়ে শেফাকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারছে না। তখন আর আমি চুপ করে থাকতে পারলাম না। আয় শেফা, খাবারগুলো খেয়ে নাও, না হলে তো অসুস্থ হয়ে যাবে। শেফা কারোর গলার আওয়াজ পেতেই পাশ ফিরে তাকায়, দেখে মাহফুজ দাঁড়িয়ে আছে। শেফা আর একটু অপেক্ষা না করে মাহফুজকে এসে জড়িয়ে ধরে। প্লিজ মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও। আমি এই কয়দিনে একটা জাহান্নামের মধ্যে বসে আছি, আর এখানে থাকলে আমার মৃত শরীর বের হবে। প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে চলো। আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে। বলে ফুপিয়ে কান্না করতে থাকে। শেফার কথা শুনে আমি অবাক। সে অনেক আগে ওকে দেখেছিলাম, ওর চেহারা পর্যন্ত আমার মনে নাই। আর মেয়েটা কিনা একবারেই আমাকে চিনে ফেললো। শেফা কাঁদতে কাঁদতে আমার কাপড় ভিজিয়ে ফেলেছে। আরে এই শেফা, এত কান্না করছো কেন? এবার কান্না থামাও। শেফা মাহফুজের বুক থেকে মাথা ওঠায়। আচ্ছা, তুমি আমাকে একবারেই কিভাবে চিনে ফেললে? উফ আল্লাহ, এই ছেলেটা এখনো বোকা থেকেই গেছে। আরে তুমি হলে এদেশের প্রধানমন্ত্রী, তোমাকে কে না চিনে থাকতে পারে? হ্যাঁ, আমি দেশের বাইরে থাকলেও সব খোঁজ খবর রাখি। ও তাই বলেন রাজরানী? এখন তো মুখ থেকে ঠিকই বলে ফুটছে, আর একটু আগে তো নাকে কান্না করছিলে। আমি আসলাম আর আমাকেই কিনা এখন অপমান করছে।
সেফা আবার কান্না করে দেয়। তুমি একটুও ভালো না। এখন তো আমাকে দুর্বল পেয়ে রাগ করছো। হ্যাঁ, রাগ করো তুমি। আমার আর কি করার আছে? আমি মরে গেলেই ভালো হতো। বলে আবারও কান্না করতে থাকে। এই রে, আবারও শুরু হয়ে গেল। মনে হয় বেশি বলে ফেলেছি। থাক, এই যে নিজের কান টেনে দিলাম, আর কখনোই কিছু বলবো না। ওহ আল্লাহ রে, নিজের কান টেনে নিজেই ব্যথা পাইছি। শেফাকে কোনোভাবে শান্ত করলাম। তো শেফা, এবার চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আঙ্কেল আন্টি খুবই চিন্তা করছে। তোমাকে নিরাপদে পৌঁছে দিতে পারলেই আমার শান্তি। এনার শান্তি? আমি তোমার শান্তি বের করছি, দাঁড়াও। সেই কবে থেকে তোমাকে ভালোবাসি, তোমার কথাই চিন্তা করি। আর আজকে কান্না করে তোমাকে জড়িয়ে ধরলাম, কিন্তু তুমি জড়িয়ে ধরলেই না, রোবটের মতো দাঁড়িয়ে থাকলে। একবার শুধু বাসায় যাই, দেখো তোমার শান্তি কেমন করে দেই। শেফাকে ঠিকঠাক করে নিয়ে ওর ব্যাগ তুলে নিলাম। তারপর রুম থেকে বের হতেই দেখি সব ছেলেপেলেরা নীরা আর আমাদের দিকে বন্দুকগুলো তাক করে রাখছে। নীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ঘটনা কি ঘটছে আমি তার কিছুই বুঝতে পারলাম না। এই নীরা, এইসব কি হচ্ছে? সবার এভাবে বন্দুক ধরে রাখছে কেন? নীরা মাথাটা নিচু করে। মাহফুজ, আমার কিছুই করার নাই। এই ছেলেগুলো সবাই রাজের দলের। রাজ আমাকে বলেছিল সেফাকে ফাঁসিয়ে তোমাকে না মারতে পারলে আমাকে মেরে ফেলবে, কিন্তু কিভাবে মারবে সেটার কোনো ইঙ্গিত দিয়ে যায় নাই। কিন্তু আজকে আমি ঠিকই বুঝে গিয়েছিলাম যে আমি মারা যেতে চলেছি, কারণ সেফাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আর তোমাকেও শেষ করতে পারি নাই। জানো মাহফুজ, এই বাংলাদেশে আসার সময় তোমাকে মারার জন্য সব রকম প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু এখানে এসে তোমাকে মারা তো দূরের কথা, তোমার মায়ে পড়ে চাই। তাই তোমাকে আর শেষ করা আমার পক্ষে পসিবল না। আমরা সবাই এখন মারা যেতে চলেছি। বলেই নীরা কেঁদে দিল। আমি রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম সব জায়গা থেকেই আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। এক কদম পা বাড়ালেই মাথার খুলি উড়ে যাবে। কিন্তু চারপাশের ছেলেগুলোকে আমার কাছে বাচ্চা মনে হচ্ছে, যাদের বস আমি, আর তারাই না জেনে আমার মাথায় অস্ত্র ঠুকেছে। ব্যাপারটা খুবই হাস্যকর। মাহফুজ মুচকে একটা হাসি দিয়ে পকেটে হাত দিয়ে একটা বাটনে চাপ দিল। তার ঠিক 10 সেকেন্ড পরে বাইরে থেকে অনেকগুলো বন্দুক একসাথে গর্জে উঠল। ছেলেগুলো পেছন ফিরে তাকাতেই সবার মাথা ছিদ্র করে গুলি বেরিয়ে গেল। তখনই তাহসিন সহ অনেকগুলো দানব আকৃতির লোক রুমের ভেতরে প্রবেশ করলো। মাহফুজ এদেরকে দেখে পৈশাচিক একটা হাসি দিল। এদিকে সেফা এসব কিছুতে ভয় পেয়ে মাহফুজকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, কোনোভাবেই ছাড়তে চাইছে না। এই শেফা, তোমার আবার কি হলো? এভাবে শক্ত করে ধরে রাখলে কেন? এসব দেখে আমার খুব ভয় করছে। আমি মাথা তুলবো না, আমার খুব ভয় করছে। এই দানবগুলোকে ঘর থেকে বের করো প্লিজ। আমি এদেরকে সামনে দেখতে চাই না। শেফার কথা শুনে ওদের দিকে ইশারা করতেই সবাই চলে গেল। তারপর শেফাকে বিছানায় বসিয়ে শান্ত করলো। এই যে শেফা, দেখো, এখানে আমরা ছাড়া কেউ নাই। ওই দানবগুলো চলে গেছে। সেফা চোখ খুলে মাহফুজের দিকে তাকিয়ে মুচকে একটি হাসি দিল, আর এক হাসিতে মাহফুজ ক্রাশ খেয়ে গেল। নীরা মাহফুজের দিকে এগিয়ে আসলো। আচ্ছা মাহফুজ, তুমি বলো তো যে এরা হঠাৎ করে কোথা থেকে আসলো, আর এরা কারা? এদেরকে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে না। আরে এরা মানুষরূপী এক একটা হিংস্র জানোয়ার। এদেরকে আমি মাটির নিচে গোপনভাবে ট্রেনিং করাই, আর আমার প্রশিক্ষক এদেরকে এইভাবে তৈরি করে নেয় যাতে যে কোনো প্রতিকূল পরিবেশে এরা ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু বাইরে থেকে তোমার লোকেরা জানো কিভাবে যে তুমি বিপদে আছো? আরে পকেটে হাত দিয়ে অ্যালার্ট বাটনটা অন করে দিয়েছিলাম, তাই তাহসিন সংকেত পেয়েই বাইরে থেকে চলে আসে। আর ওই হিংস্র হায়নাদের কথা বলছো তো? এখানে আসার আগেই আমি অনুমান করেছিলাম যে বড় কিছু একটা ঘটতে পারে, যেটা হঠাৎ করে সামাল দেওয়া সম্ভব নয়। তাই আমার গোপন বাহিনীকে এখানে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, অনেক কথা হলো, এবার তোমার দেশে পাঠানোর ব্যবস্থা করছি, চলো আমরা যাই। নীরা হঠাৎ মাহফুজের দুটো হাত ধরে ফেলে। প্লিজ মাহফুজ, তুমি এমনটা করো না। অনেক বড় একটা সত্য কেউ জানে না, আমি বাংলাদেশের বংশোদ্ভূত মেয়ে। কোনো একটা কারণে আমার বাবা মা আমেরিকায় চলে যায়, তারপরে কিভাবে তারা মাফিয়াদের সাথে সংযুক্ত হয়ে যায় কোনো একটা কারণে আমার বাবাকে তারা মেরে ফেলে। আমার আম্মু আমার বাবাকে হারানোর শোকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে। টম আমাকে বলেছিল আমি কাজগুলো ঠিকভাবে করতে পারলে আমার মায়ের অপারেশন করিয়ে দেবে, কিন্তু আমি কাজটা করতে পারলাম না। টম আমাকে কিছুতে ছেড়ে দিবে না, কারণ যে কোনোভাবে সে জেনে যাবে। আমি টমের ব্যাপারে সব কিছু বলে দিয়েছি। আমাকে আর আমার আম্মুকে টম শেষ করে দিবে।
এই মেয়ে একদম চুপ করো তো। আমি থাকতে তোমার আর তোমার মায়ের গায়ে কে হাত দেয় সেটাও খুব ভালো করে দেখব। এখন চলো শেফাকে বাসায় দিয়ে আসি, তারপর যা করার করে নিব। মাহফুজ সবাইকে নিয়ে সেফাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাতেই তারা সবাই পৌঁছে যায়। সেফার বাবা মা তো সেফাকে পেয়ে খুব খুশি, যেন হাতে আকাশের চাঁদ ফিরে পেয়েছে। নীরা দূর থেকে দাঁড়িয়ে সবার খুশি দেখে কান্না করছিল। বিষয়টা আমার চোখে এড়ালো না। আমি আম্মুকে ইশারা করলাম নীরাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন আম্মু নীরার কাছে চলে গেল। কি হলো নীরামা, তুমি এভাবে দূরে দাঁড়িয়ে কান্না করছো কেন? আন্টি, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। আমার আম্মু মৃত্যু পথযাত্রী। আমার আর আদর করার মতন আপন কেউ নাই। আমি মনে হয় এবার ইতিম হয়ে যাব। এই মেয়ে, পাগলের মতো কিসব বলছো? তোমার আম্মুর কিছুই হবে না, আর এখন থেকে আমি তোমার আরেকটা আম্মু। সো কান্না করলে ভীষণ মার খাবে কিন্তু। নীরা কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে। আম্মু ও নীরাকে পরম মমতায় আগলে নেয়। সবার চোখে খুশির পানি। সবাই রাতে খাবার শেষ করে আড্ডা দেয়। রাতে অনেক মজা করে। নীরার জীবনে কিছু করুণ কাহিনী সবাইকে শোনায়। সাথে এটাও বলে যে টমের সব গোপন কথা মাহফুজকে বলবে, যাতে করে টমের সব কুকৃতি ধরতে পারে। রাতে সবাই নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পুরো শহর আতঙ্কে কেঁপে ওঠে, কারণ মাফিয়া ছেলেদের রক্তে পুরো একটা এলাকা ভেসে গেছে। সবার মুখে এখন একটাই আতঙ্ক, মাফিয়ার বস ট্রিপল এম ওরফে আগুন ভাই আবার নিজে ডুবে ফিরে এসেছেন। আর খারাপ কাজ করার জন্য মাফিয়া ছেলেদেরকে আগুন ভাই শেষ করে দিয়েছে। সব মাফিয়া লিডারদের বুকে ভয় ধরিয়ে দিয়েছে ট্রিপল এম। পুরো শহরের লোকজন আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না। কখন কাকে মাফিয়ার দল মেরে ফেলে কোনো সন্ত্রাসীদের বুকে সাহস হচ্ছে না কোনো খারাপ কাজ করার, কারণ ট্রিপল এম এর নামের ভয়ে সবাই খারাপ কাজ করার কথা ভুলেই গেছে। মাহফুজ ঘুম থেকে উঠে এসব খবর দেখছিল। হঠাৎ করে নীরা রুমের ভেতরে চলে আসে। তারপর টমের সম্পর্কে এমন একটা খবর দেয় যেটা শুনে মাহফুজ নীরাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে গলা টিপে ধরে। মাহফুজ প্রচণ্ড রেগে গিয়ে তুই করে বলা শুরু করলো। এই নীরা, কি বললি তুই? কথাটা আবার বলতো। মাহফুজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তোকে ছেড়ে দিলাম, এবার সব কিছু ক্লিয়ার করে বল। মাহফুজ তার গলা ছেড়ে দেওয়ার পর জোরে শ্বাস নিতে থাকে। মাহফুজ, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি সব বলছি। আমেরিকাতে তোমার একটা বন্ধু ছিল যে তোমার হয়ে গুপ্তচরে কাজ করেছিল। তাকে টম নিজ হাতে হত্যা করেছে। আর বাংলাদেশে হামলা করার জন্য আন্ডারওয়ার্ল্ডের অনেকগুলো টিমকে একত্র করেছে। টম এতদিন ধরে শুনেছি তোমার বশে ছিল, কিন্তু এখন তোমাকে হত্যা করার প্ল্যান করেছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশে হানা দিবে। নীরার কথা শুনে টমের উপরে প্রচণ্ড রাগ হতে লাগলো। টম আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরে ফেলেছে, ওকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব। আবার আমার দেশের উপরে হামলা করার মতো জঘন্য প্ল্যান করছে টম। এই দেশের মাটিতে একবার আসুক, বেঁচে ফিরতে পারবে না। আর নীরা, তোমার সাথে তখন অমন করার জন্য আমি দুঃখিত। আসলে আমার খুব রাগ হয়ে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ওহ, এই কথা বলছো? আরে না, আমি কিছুই মনে করি নাই, কিন্তু আমার জন্য একটা খারাপ খবর আছে। আমার আম্মুকে 2 দিনের মধ্যে চিকিৎসা করতে না পারলে মারা যাবে। এখন আমি কি করব? বলে কাঁদতে শুরু করে দেয়। এই মেয়ে, কান্না করছো কেন? আমি তো তোমাকে বলছি যে তোমার মায়ের কিছু হতে দিব না। আমি আজকে আমেরিকাতে থাকা মাইকেল নামের একটা ডনকে বলে দিব, যাতে করে কঠোর নিরাপত্তার সাথে তারা তোমার আম্মুকে চিকিৎসা করায়। মাইকেল আমার খুব কাছের একজন বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, বাসায় কি কিছু রান্না হয়েছে? হ্যাঁ, সব রান্না হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচে চলো, এসো। আমি চাই আম্মুকে একটু সাহায্য করে আসি। ওহ, আরও একটা কথা, সেফা তোমাকে ওর ঘরে গিয়ে দেখা করতে বলেছে, কি জরুরি কথা আছে বলে। নীরা রুম থেকে চলে যায়। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সোজা শেফার ঘরের দিকে যেতে লাগলাম। কারণ শেফা যে কোয়ালিটির মেয়ে, তাতে আমি দেখা না করলে কোন সময় কি করে ফেলবে বোঝা বড় দায়। শেফার রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। দরজায় টোকা দিয়ে, শেফা, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, তুমি চলে এসো। আমার রুমে আসার জন্য আবার অনুমতি নিতে বলছি নাকি? ধুর পাগলি, কি বলো এসব? তুমি এখনও ছোট আছো নাকি? হুট করে তোমার রুমে ঢুকে পড়লে সেটা ভালো হবে না, কারণ তোমার নিজের একটা সেফটি আছে। রুমের ভিতরে গিয়ে সেফার সামনে দাঁড়ালাম। হ্যাঁ, এবার বলো, কি বলবে? সেফা বিছানা থেকে নেমে মাহফুজের একদম কাছে চলে যায়। মাহফুজ সেফার আচরণ দেখে অবাক হয়ে যায়। সেফা একদম কাছে চলে আসলে মাহফুজ পিছিয়ে যায়। সেফা এদিকে মাহফুজের দিকে এগোতেই থাকে। মাহফুজ পেছনে যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা লাগে।
পেছনে আর যাওয়ার কোনো উপায় নেই। এই শেফা, তুমি কি কি কি- কি করছো? আমি আবার কি করব? আমার হবু স্বামীর দিকে এগোচ্ছি। কি বলছো হবু স্বামী মানে? আমি তোমাকে বিয়ে করলাম কবে? বিয়ে করতে হবে না, আমি তোমাকে খুব ভালোবাসি। সেদিন আমাকে দেখে একভাবে আমার দিকে তাকিয়েছিলে, মনে করেছো সেটা আমি বুঝি নাই? তোমাকে আমি সেই কবে থেকেই ভালোবেসে আসছি। তোমাকে পাওয়ার জন্য তখনও আমার যোগ্যতা হয় নাই। সেদিন আমাকে বাঁচানোর সময় আমি তোমাকে জড়িয়ে ধরলাম, মনে করলাম তুমিও আমায় জড়িয়ে ধরবে। জানো তখন কত আশা নিয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তুমি তো জড়িয়েই ধরলে না। তার উপর আমাকে কয়টা জ্ঞানের বাণী শুনিয়ে দিলে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এখন বলো, তুমি আমাকে পছন্দ করো না? আমাকে ভালোবাসো না? তখনই মনে মনে বললাম, এই রে কোন জায়গায় ফেসে গেলাম। এখন তো মিথ্যা বলতেও পারবো না। দেখি কথাটা ঘোরানোর চেষ্টা করি। না 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 না, মানে শেফা হয়েছে কি, আমি তোমাকে... আচ্ছা শেফা, আমাকে আগে ছেড়ে দাও, খুব ক্ষুধা লাগছে, তারপর যা মনে চায় সেটাই জেনে নিও। তুমি বলে আমাকে ভালোবাসো, তো ভালোবাসার মানুষকে এইভাবে খিদে পেটে নিয়ে আটকে রাখলে একটুও মায়া হচ্ছে না তোমার? সেফা মাহফুজের কথা শুনে ছেড়ে দিল। মাহফুজও হাঁপ ছেড়ে এই যাত্রায় বেঁচে গেল। এই মাহফুজ, তুমি আগে বলবে না যে তোমার ক্ষুধা লাগছে? আমি কি তোমাকে কষ্ট দিতে চাই নাকি? আচ্ছা আগে গিয়ে খেয়ে আসো, কিন্তু আজকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা সব পরে দেখা যাবে, তাহলে আমি গেলাম। হ্যাঁ। এক দৌড়ে ঘর থেকে বের হতে যাব, তখনই শেফা পেছন থেকে আবার ডাক দিল। এই যে মাহফুজ, একটা কথা শোনো। তুমি যতই কথা ঘুরাও না কেন, আমার আর তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলে নিয়েছি। তারা আমার কথাই বিয়েতে রাজি হয়ে গেছে। আমি তোমাকেই বিয়ে করব, আর কাউকে না। তুমি আমার থেকে বাঁচতে পারবে না। শেফার আর কোনো কথা না শুনে রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। মেয়েটা নাজেহাল করে ছেড়েছে আমাকে, কিন্তু পরে কি বলল? আমাদের বিয়ের কথা ফাইনাল করে ফেলেছে। বাবা মাও রাজি হয়ে গেছে নাকি? আচ্ছা আগে খেয়ে নেই, তারপর মায়ের কাছ থেকে শুনে নিব। খাওয়া দাওয়া শেষ করে প্রথমেই মাইকেলের কাছে ফোন দিলাম আর নীরার মায়ের চিকিৎসার জন্য সব ব্যবস্থা করতে বললাম। তারপর মায়ের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আচমকা এমনভাবে ধরাতে মা চমকে উঠল। তারপর আমাকে দেখে শান্ত হলো। কি রে, কিছু বলবি? তুমি বলে শেফার সাথে আমার বিয়ের কথা বলে নিয়েছো? আমার বিয়ে নাকি ঠিক করে ফেলেছো? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। আম্মুর কথা শুনে চোখ চরক গাছ। আম্মু তুমি কি বলছো এসব? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো এখনো... উফ আল্লাহ গো, গেলাম গো। পেছন থেকে কেউ আমার কান টেনে ধরেছে। এই কেডারে আমার কানটা টেনে ধরলো? তোর আব্বাজান তোর কান ধরেছে। ওই ধামড়ি পোলা, কি বললি তুই? তোর এখনো বিয়ের বয়স হয় নাই। পুরো একটা দেশকে কন্ট্রোল করছে, তার বলে আবার বিয়ের বয়স হয় নাই। আমার শেফা মা তোকে খুব ভালোবাসে, তুইও তো ওকে খুব ভালোবাসছিস। তো বিয়ে করবি না কেন এখন? এই আব্বু, শেফা তোমার কাছে আমায় নিয়ে কি বলেছে? তুইও ওকে ভালোবাসিস, তাই বলেছে। আর বেশি কথা শুনতে চাই না আমি। তোমাদের এই মাসেই বিয়ের ব্যবস্থা করব। তুই কি বুড়ো হয়ে গেলে বিয়ে করবি নাকি? আরে এখনো বড় হলাম না, বুড়ো বলতেছে? আমি বড় হইনি বলেই তো বিয়ের কথা বলতেছি না। আর একবার যদি বড় হোসনি বলিস, তাহলে তোর কান ছিঁড়ে ফেলবো বলে দিলাম। এই না না, সেটার দরকার নাই, আমি বিয়ে করব। এবার তাহলে রুমে যাই। উফ, বাঁচা গেল। কোনো রকমে আব্বুর হাত থেকে ছুটে আসলাম। এখন ওই শেফার কাছে যাব। মেয়েটাকে এবার শিক্ষা না দিলেই হচ্ছে না। আর আমি ওকে ভালোবাসি সেটা বুঝলো কেমন করে? যাই হোক, এখন গিয়ে আগে ওর অবস্থা খারাপ করব। একটু রাগ নিয়ে শেফার দরজা খুলে রুমে ঢুকলাম। শেফা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। সেফা দরজা খোলার আওয়াজ পেয়ে পেছন ঘুরে তাকায়, দেখে মাহফুজ একটু রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো গো তোমার? এভাবে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আয় শেফা, তুমি বাবা মাকে কি বলেছো আমি তোমাকে অনেক ভালোবাসি? সেফা মাহফুজের কথা শুনে একদম মাহফুজের কাছে চলে আসে। হ্যাঁ, আমি বলেছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। একটা সত্যি কথা বলো তো, আমাকে তুমি ভালোবাসো না? হ্যাঁ তোমাকে ভালোবাসি, কিন্তু এখনই তোমাকে বিয়ে করতে পারবো না। আমার অনেক কাজ আছে, বিশেষ করে মাহফুজ আর কথা বলতে পারে না। সেফা হুট করে মাহফুজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সেফার নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে মাহফুজ তখনই ভিন্ন একটা জগতে চলে যায়। সেফা খুব করে মাহফুজের ঠোঁট চুষতে থাকে। সেফার এই কাহিনী দেখে মাহফুজ অবাক হয়ে যায়। মাহফুজ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেফার থেকে নিজেকে কোনোভাবেই ছোটাতে পারে না। সেফা কিস করতে থাকে। একসময় মাহফুজের কোমর জড়িয়ে ধরে। মাহফুজ বুঝতে পারে তারা দুজনে খারাপ দিকে চলে যাচ্ছে। তখনই মাহফুজ সেফাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
সেফা মাহফুজের ধাক্কা খেয়ে বিছানায় গিয়ে পড়ে। মাহফুজ অনেক জোরে হাঁপাতে থাকে। এই শেফা, তুমি এটা কি করলে আমার সাথে? কোনো ভুল কিছু তো করি নাই। আমার নিজের অস্তিত্ব তোমার মধ্যে রেখে দিলাম, যাতে করে কেউ আর নজর না দিতে পারে। ও তাই নাকি? তাহলে আমাকেও তো এই কাজটা করতে হবে, যাতে আমার বউয়ের দিকে কেউ নজর না দিতে পারে। এই না, এখন আর না। যাও গিয়ে নিজের কাজ করো, যা করার সব বিয়ের পরে করবা। সেফা লজ্জা মাখা মুখে মাহফুজকে বের করে দেয়। একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। তখনই মনে পড়ে গেল নীরার মায়ের চিকিৎসার জন্য মাইকেলকে বলেছিলাম। এখন কি অবস্থা সেটা জানার দরকার। আর দেরি না করে মাইকেলকে ফোন লাগালাম। হ্যাঁ ভাই বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বল, নীরার মায়ের কি অবস্থা? ওনাকে হসপিটালে ভর্তি করেছিস তো? ভাই হসপিটালে ভর্তি করেছি, কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেছে। আপনাকে জানাবো নাকি জানাবো না সেটা নিয়ে কনফিউশনে আছি। মাইকেলের কথা শুনে বুকটার মধ্যে একটা বাড়ি দিল। কিরে মাইকেল, নীরার মায়ের আবার কিছু হয় নাই তো? আরে না ভাই, ওনারা কিছুই হয় নাই। আমাদের সাথে অন্য একটা ব্যাপার ঘটেছে। অনেক বড় অপারেশন করাতে হবে, তাই ডক্টর ওনার নিজের পরিবারের লোককে চাইছেন, কারণ ডক্টররা কোনো প্রকার দায়ভার নিতে চাচ্ছে না। বুঝতে তো পারছেন যে এইটা দেশের বাইরে একটা ব্যাপার, আর প্রচুর টাকাও লাগবে। আমাদের কিছু টাকার কমতি পড়ে গেছে। তো বিষয়গুলো আমাকে আগে জানালেই তো পারিস। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আমি আগামীকাল রাতের ফ্লাইটে ওনার মেয়েকে নিয়ে চলে আসব। আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রাখবি। মাহফুজ কথা বলা শেষ করে নীরার রুমের দিকে যায়। নীরার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা বন্ধ। মাহফুজ অনেক ডাকার পরও নীরা দরজা খোলে না। তখন মাহফুজ দরজা জোরে ধাক্কা দিয়ে ভেতরে যেতেই দেখে পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। মাহফুজ কথা বলা শেষ করে নীরার রুমের দিকে যায়। নীরার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা বন্ধ। মাহফুজ অনেক ডাকার পরও নীরা দরজা খুলে না। তখন মাহফুজ দরজা জোরে ধাক্কা দিয়ে ভেতরে যেতে দেখে পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। মাহফুজ খুব ভয় পেয়ে যায়। নীরা আবার আত্মহত্যা করলো নাকি? কিন্তু না, নীরা বিছানার উপরে শুয়ে আছে আর হাত থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। মাহফুজ দৌড়ে গিয়ে নিজের রুমালটা বের করে নীরার হাত বেঁধে দেয়। নীরা নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে নীরার জ্ঞান ফিরে আসে। মাহফুজ তখনই নীরার পাশে গিয়ে বসে। এই নীরা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজের সাথে এটা কি করতে যাচ্ছিলে? নীরা মাহফুজের কথা শুনে কেঁদে দেয়। তো মাহফুজ, এটা ছাড়া আমার আর কি উপায় ছিল? আমার আম্মু যদি বেঁচে না থাকে, তাহলে আমি আর কাকে নিয়ে বেঁচে থাকবো? মাহফুজ নীরার কথা শুনে অবাক হয়ে যায়। এই নীরা, তোমার আম্মুর আবার কি হবে? তোমার আম্মুকে তো হসপিটালে অ্যাডমিট করেছি চিকিৎসা করানোর জন্য। কি দিয়ে কি বলছো তুমি? তাহলে আমার ফোনে আমার আম্মুর মেরে ফেলার ছবি কে পাঠালো? আমার ফোনটা দাও, আমি তোমাকে দেখাচ্ছি। মাহফুজ নীরার হাতে ফোনটা দিলে নীরা গ্যালারি থেকে ওর মায়ের ছবি বের করে দেখায়। মাহফুজ ছবিগুলো দেখেই চমকে ওঠে। আল্লাহ, কি মারাত্মকভাবে ছবিগুলোকে এডিট করেছে, যেখানে মাইকেলের ছেলেদেরকে ভেদ করে কেউ হসপিটালে গিয়ে নীরার আম্মুকে কোনো ক্ষতি করতে পারবে না। সেখানে কিভাবে নীরাকে ভয় দেখালো? এই কি হলো মাহফুজ? ছবিটা দেখে তুমিও চমকে গেলে না? ওরা আমার আম্মুকে শেষ করে দিয়েছে। এই পাগলি, তোমার আম্মুকে আমি হসপিটালে রাখছি আর তাকে কড়া গার্ড দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, তোমাকে আমি তোমার আম্মুকে ভিডিও কলে দেখাচ্ছি। মাইকেলকে ফোন করে ভিডিও কলে নীরার আম্মুকে দেখালাম। নীরা এবার শান্ত হলো। এই মাইকেল, আমি কালকে রাতের ফ্লাইটে চলে আসছি, সাথে নীরাকেও নিয়ে আসছি। তুই সমস্ত ব্যবস্থা করে রাখ। ওকে ভাই, কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। শুধু আপনি এদেশের মাটিতে পা রাখা পর্যন্ত দেরি। পরের দিন রাতে মাহফুজ আর নীরা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। সাথে করে সেফাকেও নিয়ে যেতে হয় মাহফুজের, কারণ সেফা খুব মন খারাপ করে বসেছিল। মাহফুজ প্রথমে সেফাকে নিতে চায়নি, কিন্তু সেফার অবস্থা দেখে না নিয়ে পারল না। সেফা প্লেনের মধ্যে মাহফুজের পাশে সিটে বসেছে। মাহফুজের কাঁধে মাথা রেখে শুয়ে আছে, কিন্তু নীরার চোখে ভয় কাজ করছে। সে চায় তার আম্মুকে সুস্থ দেখতে। কয়েক ঘন্টার মধ্যে সবাই পৌঁছে গেল। আমেরিকার মন্ত্রী এসে মাহফুজকে রিসিভ করলো। মাহফুজ মন্ত্রীকে বিদায় জানিয়ে নীরার মায়ের কাছে চলে গেল। হসপিটাল থেকে মাইকেল মাহফুজকে রিসিভ করে, তারপর নীরার মায়ের কাছে নিয়ে যায়। নীরা হসপিটালে এসে তার মাকে দেখতে পেয়ে খুশির সীমা রইল না। কি নীরা, তুমি এবার খুশি তো? তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা আমার জানা নাই, তবে হাতটুকু বলতে পারছি যে তোমার এই এত বড় ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আর শোধ করতেও হবে না। তোমাদের জন্য এটুকু করে আমি আজ খুব খুশি। পাশে তাকিয়ে দেখি শেফা কান্না করছে। এই শেফা, তোমার আবার কি হলো? আমার কিছুই হয়নি, নীরার আব্বুকে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দিছি।
আমি ঠিক আছি। আর সরি এখানে আসার জন্য তোমাকে কষ্ট দিলাম, আমাকে মাফ করে দিও। আরে না, তুমি কি বলছো? আমি তোমার উপর কোনো রাগ করি নাই। নীরার মায়ের চিকিৎসা না হওয়া পর্যন্ত তুমি নীরার সাথেই থাকবে, তারপর আমরা একসাথে দেশে ফিরে যাব। মাইকেল, তুই আমার সাথে বাইরে আয়, কথা আছে। মাইকেল মাহফুজের সাথে বাইরে চলে যায়। জি ভাই বলেন, কি কথা আছে? তোর গুপ্তচরকে ডেকে নিয়ে আস, ওর থেকে আমার কিছু জানার আছে। মাইকেল তখনই ওর গুপ্তচরকে নিয়ে আসে। এই যে ভাই, এবার যা জিজ্ঞাসা করার করে নিন। ম্যাক, আমি জানি তোমার কাছে সব খবর থাকে, এখন আমাকে টমের ব্যাপারে বলো। আমি শুনেছি যে টম বাংলাদেশে আক্রমণ করবে, তুমি কি কিছু জানো? হ্যাঁ, আমি টমের ব্যাপারে সব কিছু জানি। আমি খোঁজ পেয়েছি যে টম বাংলাদেশে আক্রমণ করবে। আপনার দেশের উপরে টমের খুব লোভ। টম বাংলাদেশের রনি ছেলেটার সাথে একজোট হয়েছে, 1 সপ্তাহের মধ্যে আক্রমণ করবে। ঠিক আছে, আমিও এবার টম আর রাজের লাশ ফেলবো বাংলার মাটিতে। ম্যাককে ইশারায় চলে যেতে বললাম। মাথাটা পুরো আগুন হয়ে গেছে, টমের শেষ দিন অতি নিকটেই চলে আসছে। নীরার মায়ের চিকিৎসার কমপ্লিট হয়ে গেলে 3 দিনের মাথায় সবাই দেশে চলে আসে। এদিকে সজীব মাহফুজের কাছে খবর নিয়ে আসে। মাহফুজ ভাই, টম তো বিশাল কাহিনী চলে আসছে, আজকে রাতে হামলা করবে সবার উপরে। এখন আমরা কি করব? কোনো সমস্যা নাই, আমাদের হিংস্র দানবদের এবার মাটির নিচ থেকে বের করে নিয়ে আস। টমের আর রাজের বাহিনীর সামনে ওদেরকে ছেড়ে দিব, সাথে সব মাফিয়ার ছেলেদের খবর দে। পুরো শহরে আজ রক্তের বন্যা বইবে। রাতের দিকে টম তার বিশাল বাহিনী নিয়ে শহরে প্রবেশ করে। আজ ট্রিপল এমের বাহিনী ধ্বংস করে দেবে সে, কারণ ট্রিপল এমের জন্য সে তার কোনো অনৈতিক কাজ করতে পারে না। ওপরে খুব ভক্তি দেখায়, কিন্তু মনের মধ্যেই প্রতিশোধের আগুন জ্বলছে। টম বাংলাদেশে এসে রাজের সাথে মিলিত হয়। রাজেরও একই উদ্দেশ্য, আর সেটা হলো ট্রিপল এম ওরফে আগুনকে ধ্বংস করা। এই যে টম, তুমি যে আমার সাথে আসো, এটা দেখে খুব খুশি হলাম। আরে আমরা তো একই নেকড়ের শিকার। এই ট্রিপলার ওরফে আগুন আমাদের জীবনটাকে নরকে পরিণত করেছে। তোমার একই অবস্থা, তাই তো মিলিত হয়ে গেলাম। আজকে ওই জানোয়ারটাকে জমের দুয়ারে পৌঁছে দেব। বলে দুজনে হেসে ওঠে। একটু পরে একটা ছেলে এসে রাজের কানে কিছু বলে চলে যায়। কথাটা শুনে রাজের চোখ দুটো জলজল করে ওঠে। এই টম, আমরা তো মেঘনা চাইতে জল পেয়ে গেলাম। মিস্টার আগুন তো তার ছেলেপেলেদের নিয়ে আড্ডায় বসে আছে, এটাই আমাদের আক্রমণ করার সময়। সো আর দেরি করা উচিত হবে না। রাজ আর টম তাদের ছেলেদের নিয়ে মাহফুজের আড্ডার দিকে রওনা দেয়, কিন্তু অপরদিকে মাহফুজ আগে থেকে জানতে পেরেছে যে টম আর রাজ অ্যাটাক করতে আসবে, তাই সব রকমের প্রস্তুতি নিয়ে বসে আছে। টম আর রাজ মাফিয়ার আড্ডার সামনে চলে আসে। চারপাশে কোনো লোক না থাকায় প্রচণ্ড খুশি হয়, কারণ তাদের আক্রমণের রাস্তা একদম খুলে রয়েছে। টম খুশি মনে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। টম সামনে তাকিয়ে থেকে মাহফুজ লোহার একটা পাইপ নিয়ে একা বসে আছে। টম এটা থেকে হাসতে থাকে। কিরে, বাংলার বাঘ বলে তুই? তুই বলে আগুন, তুই বলে ট্রিপল এম, তোর ভয়ে বলে সব মাফিয়া কাঁপে। তো আমি তো কাঁপলাম না। তোকে আজ এখানে কবর দেব। আমার ছেলেরা তোর আড্ডার চারপাশে ঘিরে ফেলেছে, আর তুই বেঁচে ফিরতে পারবি না। টমের কথা শুনে প্রচণ্ড হাসি পেল। হ্যাঁ রে টম, তুই ঠিকই বলেছিস, তোর ছেলেপেলেরা আমার আড্ডার চারপাশে ঘিরে রাখছে। তোর ছেলেদের সাথে রাজও আছে। ওকে আবার বাইরে দাঁড় করিয়ে রাখছিস কেন? বাইরে গিয়ে দেখ তোর একটা ছেলেও আর ঠিকমতো দাঁড়িয়ে আছে নাকি। এতক্ষণে মনে হয় জমের দুয়ারে পৌঁছে গেছে। টম মাহফুজের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এক দৌড়ে বাইরে চলে আসে, দেখে তার প্রায় সব ছেলে মাটিতে মরার মতন পড়ে আছে। চারপাশে দানবের মতো হিংস্র কয়েকটা মানুষরূপী জানোয়ার দাঁড়িয়ে আছে। রাজ বাতাসের গতিতে দৌড়ে আসে। টম, আমাদের এক্ষুনি চলে যেতে হবে, না হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবো না। আগুন আমাদেরকে শেষ করে দিবে। আমার সাথে এই দানবগুলোকে দেখেছিস? এগুলো আজকে সবাই শেষ করে দেবে। টম আড্ডার ভেতরে চলে আসে। ট্রিপল এমের ওরফে আগুন, আজকে তোর দিন শেষ। এই, তোর আগুনকে শেষ করে দে। টমের কথা বলা শেষ না হতেই দানবগুলো মাহফুজের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই মাহফুজের পেছন থেকে সেই মানুষরূপী পশুগুলো ঝাঁপিয়ে পড়ে। টমের ছেলেদের সাথে মাহফুজের ছেলেদের তুমুল হাঙ্গামা শুরু হয়। এদিকে টম মাহফুজের দিকে এগিয়ে আসে, কিন্তু মাহফুজের মারের চোটে টম দাঁড়াতে পারছে না। মাহফুজ টমকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। টম মাটিতে পড়ে যায়, কিন্তু হঠাৎ করে টম লাফ দিয়ে উঠে পড়ে আর মাহফুজের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। মাহফুজ কয়েক হাত দূরে গিয়ে পড়ে। টম মার্শাল আর্ট জানে, তাই এইভাবে পাল্টা অ্যাটাক করলো। বুকে প্রচণ্ড আঘাত লাগায় মাহফুজের উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু টম উঠে লাফ ঝাঁপ শুরু করে দিয়েছে। এই কুত্তা,
উঠে দাঁড়া, আজকে তোকে এখানে শেষ করে দেব। আমি 10 পর্যন্ত গুনবো, তার মধ্যে উঠতে না পারলে গুলি করে দেব। টম মাহফুজের দিকে গুলি তাক করে এগোতে থাকে। এদিকে মাহফুজের উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই, কিন্তু খুব কষ্ট করে উঠে দাঁড়ায়। তারপরেও টম মাহফুজের পায়ে একটা গুলি করে দেয়। মাহফুজ ব্যথায় মাটিতে বসে পড়ে, কিন্তু টম আক্রমণ করে। মাহফুজ আর কোনো উপায় না পেয়ে পাল্টা আক্রমণ করে। বারবার টম মাহফুজের ক্ষত জায়গায় আঘাত দিতে থাকে। এতে মাহফুজ আরও দুর্বল হয়ে মাটিতে বসে পড়ে। টম অট্টহাসিতে ফেটে পড়ে, কিন্তু মাহফুজ দমে যায় না। আস্তে আস্তে মাটি থেকে উঠে দাঁড়ায়। হঠাৎ টমের পেছনে চোখ পড়তে দেখে তাওসিন আর সজীব সব ছেলেদের নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে। মাহফুজ এটা দেখে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে নেয়। একটা মুচকি হাসি দিয়ে টমের ওপর অ্যাটাক করে। এবার টম মাহফুজের মার সহ্য করতে না পেরে জায়গায় মারা যায়। মাহফুজ স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর নিজের জ্ঞান নিয়ে ফিরে যায়। দেশের মধ্যে একটা শান্তি বিরাজ করে। মাহফুজের আসল পরিচয় সবাইকে জানাতেই দেশের জনগণ আরও গর্বিত হয় মাহফুজের জন্য। এদিকে সেফার সাথে মাহফুজের বিয়ের আয়োজন চলছে। আজকেই তাদের বিয়ে। দুজনের পরিবারের খুশির বন্যা বইছে। এভাবেই শেষ হলো আরেকটি জীবনের গল্প। সমাপ্ত। এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর এরকম গল্প নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না। আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।